গণতান্ত্রিক বিপ্লব যে সবসময় অস্ত্র নিয়েই করতে হবে এটা নেসেসারি না। আমরা গণতান্ত্রিক পদ্ধতিতেও গণতান্ত্রিক বিপ্লব করতে পারি। আমার পক্ষে যে কাজ করছে না সেই সরকার সরানোর জন্য আমাকে বিপ্লব গণ অভ্যুত্থান কোনো কিছু করতে হবে না, শান্তিপূর্ণভাবে আমি আসলে সরাই দিতে পারবো। বাংলাদেশের প্রধান শর্ত আসলে দুর্নীতি। একটা মন্ত্রী একটা হচ্ছে এমপি কি পরিমাণ টাকা বাংলাদেশ থেকে আত্মসাৎ করে নিয়ে গেছে, আপনার একটা চোর একটা ডাকাতকে আজীবন সে চুরি ডাকাতি করে ওই পরিমাণ ক্ষতি করতে পারবে রাষ্ট্রের, জীবনে করতে পারবে। নিয়োগ দেয়া, প্রশ্ন করতে পারা এবং ছাঁটাই করতে পারা, এই তিনটা জিনিস যদি শুরু হয় যদি থাকে, আমি মনে করি যে রাষ্ট্রটা আমার পক্ষে চলা শুরু করেছে। রিক্সা চালক, তার কাছে আসলে রাষ্ট্র সংস্কার মানে হচ্ছে যে পুলিশ যাতে আসলে তাকে অন্যায়ভাবে পিটাতে না পারে। ইউনূস সাহেব যে ইন্টারিম গভর্নমেন্টের প্রধান হবেন এটা তো ৫ তারিখ সকালবেলাও তিনি ভাবেন না। অনেকে বলে যে আচ্ছা আমরা যদি আগের কনস্টিটিউশন চেঞ্জ করি, পুনর্গঠন করি, তাহলে এটা মুক্তিযুদ্ধের বিরুদ্ধে চলে যাবে। এটা একটা মানে ভুয়া। যদি সবচেয়ে কম দেখি ইতিহাসে বোধহয় বাংলাদেশ যারা আসলে ১ বছরেরও কম সময় সংবিধান বানাইছে। প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ, এবং এটা যখন বলা হয় এটা হচ্ছে যে আমাদের সঙ্গে আরেকটা ফার্স, আরেকটা প্রতারণা। এই বাক্যটা কিন্তু এখানে শেষ না, একটা সেমিকলন আছে এবং এরপরে আরেকটা লম্বা ৩ লাইনের একটা সেন্টেন্স আছে যেটা দ্বারা বোঝায় যে আপনি যদি হাসিনার লোক হন তাইলে আপনি মালিক, আর আপনি যদি হাসিনার লোক না হন বা সরকারি দলের লোক যদি না হন তাহলে কিন্তু আপনি ২ পয়সার দাম নাই আপনার। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, দি পালস অফ বাংলাদেশ চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। এই প্ল্যাটফর্মে আড্ডা এবং তর্কের মাধ্যমে আমরা জানার চেষ্টা করি নতুন বাংলাদেশ এবং বাংলাদেশিদের পালস। আপনাদের সঙ্গে আজকে থাকবো আমি শেখ আহমেদ সাকিব। আমি ব্যক্তিগতভাবে একজন পিএইচডি রিসার্চার, বসবাস করছি মার্কিন যুক্তরাষ্ট্রের ওহাইও অঙ্গরাজ্যের একরন শহরে। আজ আমাদের সঙ্গে আমন্ত্রিত অতিথি হিসেবে সাথে আছেন জনাব দিদারুল ভুইয়া। দিদার ভাই একজন রাজনীতিবিদ, রাষ্ট্র সংস্কার আন্দোলনের অর্থনীতি বিষয়ক সমন্বয়ক এবং একই সাথে গণতন্ত্র মঞ্চের নেতা। আমাদের সঙ্গে আরো থাকবেন জনাব আজওয়াদ হায়দার। তিনি একজন অনলাইন লেখক, চিন্তক এবং বক্তা। পেশাগতভাবে তিনি ট্রান্সফরমেশন প্রোগ্রাম ম্যানেজার হিসেবে কাজ করেন। ফ্যাসিবাদ পরবর্তী বাংলাদেশে নাগরিক সমাজের কৌতূহল এবং আগ্রহ কেমন হবে নতুন বাংলাদেশ, সেই আলোচনায় যে কয়টি বিষয় বিভিন্নভাবে আলোচিত হচ্ছে সম্প্রতি, তা হলো রাষ্ট্র সংস্কার এবং জুলাই ঘোষণাপত্র। রাষ্ট্র সংস্কার আসলে কি, কেনই বা এটার দরকার, যদি দরকার হয় সেটা বাস্তবায়নের উপায় বা কি, এসব প্রশ্নের উত্তর শুনতে চলুন চলে যাই আমাদের আমন্ত্রিত অতিথিদের কাছে। তো শুরু করব দিদার ভাইকে দিয়ে। দিদারুল ভুইয়া ভাই, রাষ্ট্র সংস্কার আসলে কেন দরকার? রাষ্ট্রের মৌলিক আর কাঠামোগত সংস্কার বলতে আপনি আসলে কি বুঝেন দিদার ভাই? জি, অনেক অনেক ধন্যবাদ আপনাকে, এবং খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। আমার কাছে যে জিনিসটা মনে হয় যে রাষ্ট্র সংস্কার, আমরা অনেকেই বলি যে নতুন বাংলাদেশ গড়ার জন্য আমরা একটা লড়াইয়ে আছি। তো আমরা তো আসলে কখনো নিজেদের একটা রাষ্ট্র কখনো গড়িনি। তো রাষ্ট্র সংস্কার এইটা অনেকের কাছে আসলে বুঝতে পারাটা একটু কঠিন। মানে আমাদের কঠিনের চেয়ে বড় কথা হলো যে এইটার প্রত্যেকেরই একটা নিজস্ব ভার্সন আছে। যেমন ধরেন যে একজন রিক্সা চালক, তার কাছে আসলে রাষ্ট্র সংস্কার মানে হচ্ছে যে পুলিশ যাতে আসলে তাকে অন্যায়ভাবে পিটাতে না পারে, তার থেকে তোলা নিতে না পারে, তাকে যাতে তার রিক্সাটা যাতে আসলে অন্যায়ভাবে আপনার কি বলে হাইজ্যাক করা বা ক্রোক করা, এইসব যাতে আসলে করতে না পারে। আমার কাছে মনে হয় যে এরকম ভাবে সবার আসলে ভিন্ন ভিন্ন রাষ্ট্র নিয়ে এবং রাষ্ট্রকে নিয়ে তার বোঝাপড়া চেনা, এবং সংস্কার যখন আমরা বলি সেটার একটা ভিন্ন মানে বোঝাপড়া আছে সকলেরই। আমি এই জিনিসটাকে বুঝি যে আসলে একটা রাষ্ট্রে আমার যে মালিকানা, আমার যে হক, আমার যে অধিকার, আমার যে নাগরিক অধিকার, মৌলিক অধিকার, এগুলো যাতে আসলে রাষ্ট্র দিতে বাধ্য থাকে, রাষ্ট্র যাতে তাদের কাছে জবাবদিহি থাকে। রাষ্ট্র আসলে তাদের কাছ থেকে কত টাকা ট্যাক্স বা বিভিন্ন ভাবে কালেক্ট করলো, এই টাকাটা কোথায় খরচ করলো। আমি যদি বলি মালিকানার সংজ্ঞাটা, যে আমরা আমাদের ম্যান্ডেট ছাড়া, নাগরিকদের ম্যান্ডেট ছাড়া এই রাষ্ট্রে কোনো প্রতিনিধি নির্বাচিত হবে না। প্রত্যেক প্রতিনিধিকে অবশ্যই নাগরিকদের কাছে জবাবদিহি একটা ব্যবস্থা, রেগুলার একটা ব্যবস্থা থাকতে হবে, এবং এই যে জবাবদিহির ব্যবস্থা, এটার একটা প্রমাণ হবে যে যখন আসলে নাগরিকরা রাষ্ট্রের বিরুদ্ধে, সরকারের বিরুদ্ধে মামলা করতে পারে, যদি এই জায়গাগুলো হয়। এবং খুবই গুরুত্বপূর্ণ, লাস্ট বাট নট লিস্ট, সেটা হচ্ছে যে আমি যদি আমার যে ম্যান্ডেট দিয়ে আমি যে প্রতিনিধিকে নির্বাচিত করলাম তার পারফরমেন্সের
তাকে যে আমি যে জবাবদিহি করলাম, এরপরেও যদি আমি স্যাটিসফাইড না হই, আমি তাকে আসলে শান্তিপূর্ণভাবে সরাই দিতে পারবো। সরকার সরানোর জন্য আমার পক্ষে যে কাজ করছে না, সেই সরকার সরানোর জন্য আমাকে বিপ্লব, গণ অভ্যুত্থান কোনো কিছু করতে হবে না, শান্তিপূর্ণভাবে আমি আসলে সরাই দিতে পারবো। মানে মালিকানার, আমি আসলে যদি অল্প কথায় বলি, মালিকানার আমি আসলে এই তিনটা বিষয়কে সংজ্ঞায়িত করি, যে নিয়োগ দেয়া, প্রশ্ন করতে পারা এবং ছাঁটাই করতে পারা। আহ এই তিনটা জিনিস যদি শুরু হয়, যদি থাকে, আমি মনে করি যে রাষ্ট্রটা আমার পক্ষে চলা শুরু করেছে, এবং একটা পর্যায়ে আমি অবশ্যই রাষ্ট্রে আমার এবং আমাদের সকল নাগরিকের সকল নাগরিক অধিকার, মৌলিক অধিকার, সেগুলো নিশ্চিত এবং নিরঙ্কুশ চাই। রাষ্ট্র সংস্কারের মাধ্যমে আমি আসলে এই জিনিসগুলোকে আমি আসলে টার্গেট করি। চমৎকার দিদার ভাই, ধন্যবাদ আপনার মতের জন্য। দিদার ভাইয়ের আলোচনায় উঠে আসলো যে রাষ্ট্রে নাগরিকের মালিকানা কতটা দরকার এবং মৌলিক অধিকারগুলা নিশ্চিত করা কতটা দরকার। খুবই চমৎকার। ধন্যবাদ দিদার ভাই। আপনার কাছে প্রশ্ন নিয়ে আরো ফিরবো। তো একই প্রশ্ন জনাব আজওয়াদ হায়দার ভাইয়ের কাছে, যে রাষ্ট্রের মৌলিক আর কাঠামোগত সংস্কারগুলি বলতে আসলে আপনি কি বুঝেন, আর অবশ্যই রাষ্ট্র সংস্কার আসলে কেন দরকার সেটা বলবেন। ধন্যবাদ সাকিব, তাওকির, দিদার ভাইকে শুভেচ্ছা। আমার মনে হয় দিদার ভাই অনেক কিছুই কভার করে ফেলছে। আমি আসলে যেটা মেইনলি বলবো সেটা হচ্ছে যে প্রথমে রাষ্ট্র সংস্কার বলতে আগে বুঝতে হবে যে কি রাষ্ট্র। আমাদেরকে বুঝতে হবে যে আমরা একটা রিপাবলিক রাষ্ট্রের কথা বলতেছি, ঠিক আছে? মনার্কিও একটা রাষ্ট্র হইতে পারে, অটোক্রেটিক রাষ্ট্র আসলে হতে পারে। আমরা বলতে চাচ্ছি যে আমাদের একটা রিপাবলিক রাষ্ট্র সংস্কার না গঠন, এই আলোচনায় পরে আসবো। রিপাবলিক রাষ্ট্র সেটার যে অবস্থায় আছে সে অবস্থা দিয়ে আমাদের চলতেছে না। তো প্রথমে বুঝতে হবে আসলে একটা রিপাবলিক রাষ্ট্র কি। রিপাবলিক রাষ্ট্র মানে হচ্ছে সোজা কথা, যেখানে জনগণ সকল ক্ষমতা তার কাছে রাখে এবং তার ক্ষমতা এক্সারসাইজ করে আইন প্রণয়নের জন্য, আইনের এক্সিকিউশনের জন্য এবং জুডিশিয়ারিতে তার রিপ্রেজেন্টেটিভ ইন্ডিভিজুয়ালস এন্ড ইনস্টিটিউশনের মাধ্যমে, ঠিক আছে? তাহলে প্রথম সমস্যাটা হচ্ছে যে আসলে আমাদের রাষ্ট্রের এই রিপাবলিক চরিত্রটা আমরা কি দেখছি কিনা। গত আমাদের অলমোস্ট 54 বছর হয়ে গেছে আমাদের দেশ স্বাধীন হয়েছে, হ্যাঁ। যেহেতু আমরা মনে করতেছি যে আমরা দেখি নাই, সেজন্য আমরা বলতেছি যে এই রাষ্ট্র দিয়ে আমাদের চলতেছে না, এটা রিপাবলিক রাষ্ট্র না। তাই আমাদের একটা রিপাবলিক রাষ্ট্র তৈরি করতে হবে। সেটা আমরা সংস্কারের ভিত্তিতে করব নাকি নতুন ভাবে গঠন করে করব, সেই ক্ষেত্রে সেদিক থেকে বোঝা যায়। তো আমি একটু সাবস্ক্রিপ্ট করব যে ফ্রম আমেরিকান ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্স থেকে, যেখানে পড়লে বোঝা যাবে যে আসলে একটা রাষ্ট্র আসলে কি, হ্যাঁ, বা আসলে সংস্কার করাটা কিভাবে করতে হয়, বা জনগণ কিভাবে তার সার্বভৌমত্ব প্রয়োগ ঘটে। সো আমেরিকান ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্স বা আমেরিকান রেভলিউশন যখন হয়েছে, তখন ওরা ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্সে লিখছে দ্যাট উই হোল্ড দিস ট্রুথস টু বি সেলফ এভিডেন্ট, যে এই সত্যগুলো স্বতঃসিদ্ধ, that all men are created equal, সব মানুষ সমানভাবে তৈরি করছে সৃষ্টিকর্তা, that they are endowed by their creator with certain unalienable rights, তাদেরকে তার সৃষ্টিকর্তা কিছু তাদের কাছ থেকে অবিচ্ছেদ্য বা অনস্বীকার্য অধিকার দিছে। that among these are life, liberty and the pursuit of happiness, মানে হচ্ছে জীবন, তার স্বাধীনতা এবং তার জীবনকে উন্নত করার যে চেষ্টা। that to secure these rights, এই অধিকারগুলোকে টেকসই করার জন্য গভর্নমেন্টস আর ইনস্টিটিউটেড অ্যামাং মেন, গভর্নমেন্টকে আমরা রাষ্ট্র হিসেবে পড়বো, রাষ্ট্র মানুষ দ্বারা তৈরি করা হয়, ডিরাইভিং দেয়ার জাস্ট পাওয়ার্স, তাদের পাওয়ারগুলো আসে হইতেছে ফ্রম দ্য কনসেন্ট অফ দ্য গভর্ন, মানে মানুষের কাজ কালেকটিভ শক্তি থেকে আসে। তারপরেরটাও ইম্পর্টেন্ট, যে দ্যাট whenever any form of government becomes destructive to these ends, তার মানে হচ্ছে কোন রাষ্ট্র যখন এই অধিকারগুলোর ক্ষেত্রে আসলে ডিস্ট্রাকটিভ হয়ে যায়, it is the right of the people to alter or abolish it and to institute new government, তার মানে জনগণ সেই অধিকার সংরক্ষণ করে এই রাষ্ট্রকে পরিবর্তন করার বা নতুন রাষ্ট্র কনস্টিটিউট করার, laying its foundation on such principles and organizing its power in such form, মানে তাদের শক্তিগুলোকে এমন ভাবে ব্যবহার করবে as to them shall seem most likely to effect their safety and happiness. So দিদার ভাই যে এই জিনিসগুলো বললো, যে একটা রিক্সাওয়ালা কি চাইতেছে, দিদার ভাই কি চাইতেছে, আমি কি চাইতেছি, রাষ্ট্রের জনগণ কি চাইতেছে, সেইগুলা যখন রাষ্ট্র হয় না, জনগণ রাষ্ট্রের মালিক, সুতরাং সে তার রাইট রিজার্ভ করে
রাষ্ট্রকে ডিকনস্টিটিউট করে রিকনস্টিটিউট করবে। সো সেটাই হচ্ছে আমাদের আসলে সংস্কার, এবং আসলে সকল যে 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 বিষয়গুলো দরকার আসলে একটা রাষ্ট্রকে পুনর্গঠন করার জন্য সবগুলো এক্সিস্ট করে আমাদের সমাজে, রাষ্ট্রে। এজন্যই দরকার আমাদের আসলে সংস্কার বা পুনর্গঠন, আমরা যাই বলি। আপনি বললেন যে ঠিক কেন, মানে কোন সময় আমাদের রাষ্ট্র সংস্কার দরকার, এবং কিন্তু এই সময়টা আমাদের বাংলাদেশের পরিপ্রেক্ষিতে, এই সময়টা যে গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশ, গণঅভ্যুত্থান কি আমাদের আসলে রাষ্ট্র সংস্কার করার বৈধতা দেয় কিনা, বা কাদেরকে দেয়? মানে গণঅভ্যুত্থান যারা ঘটিয়েছে তাদেরকে কি রাষ্ট্র আহ, আবার নতুন করে ঢেলে সাজানোর এই বৈধতাটা, ম্যান্ডেট, এটা কি দেয় কিনা একটা গণঅভ্যুত্থান? হ্যাঁ, সো গণ অভ্যুত্থান কারা ঘটিয়েছে আসলে এটাকে আমরা একটা স্পেসিফিক গ্রুপ অফ পিপল হিসেবে না দেখে আমরা যদি দেখি যে এটা জনগণ তার যে সভারেন পাওয়ার আছে, সার্বভৌম ক্ষমতা, সেটার একটা বহিঃপ্রকাশ। কিভাবে? যেই সকল তোমার ইনস্টিটিউশনাল শক্তি দিয়ে আহ রাষ্ট্রকে চালক করা হয়, সেই সকল কিছুর বিরুদ্ধে জনগণের রিভল্ট। তার মানে তার সার্বভৌম ক্ষমতা যখন সে প্রয়োগ ঘটায়, তখন সে অটোমেটিক্যালি কি করছে, ওই যে বললাম যে সে তার রাইটটা এক্সারসাইজ করতেছে টু রিকনস্টিটিউট দ্য স্টেট। সুতরাং জনগণ আসলে, প্রথম কথা কি আমাদের এখানে অর্ডার অফ প্রেসিডেন্স বুঝতে হবে। জনগণ এবং তার সার্বভৌম ক্ষমতা প্রয়োগ করে সে রাষ্ট্র বানায়, রাষ্ট্রে সে সংবিধান বানায়, সেই সংবিধানের অধীনে সে সংসদ তৈরি করে, আইন প্রণয়ন করে, আইন আইন প্রয়োগ করে। সুতরাং অর্ডার অফ প্রেসিডেন্সে সবার উপরে যেহেতু জনগণের সার্বভৌম ক্ষমতা, তার যখন প্রয়োগ ঘটাইছে, অবশ্যই অবশ্যই জনগণ মানে উইদাউট এনি কোয়েশ্চেন রিজার্ভ দ্য রাইট টু সে যে আমি আসলে রাষ্ট্রকে গঠন করবো। এবং সে, খুব ইম্পর্টেন্ট বোঝা, সে প্রয়োগটা কেন ঘটাইছে, কারণ তার যে রেগুলার মিনস অফ এক্সারসাইজিং তার, আমি যে রাষ্ট্র রিপাবলিকের মালিকানার যে এক্সারসাইজ গুলা, সেটা ভোটের মাধ্যমে হইতে পারে, তার রিপ্রেজেন্টেটিভের মাধ্যমে হইতে পারে, কথার মাধ্যমে হইতে পারে, সেগুলো করতে করতে সে যখন ব্যর্থ হয়েছে, সে সকল শক্তির বিরুদ্ধে এসে দাঁড়াইছে। সুতরাং অর্ডার অফ প্রেসিডেন্সে যেহেতু আমরা, যদি আমরা এগ্রি করি যে জনগণ তার সার্বভৌম ক্ষমতার প্রয়োগ ঘটাইছে, অটোমেটিক্যালি তার কাছে এখতিয়ার তৈরি হয়েছে। কিন্তু এখন এই, এটা আসলে এখতিয়ারটা কি এই ছোট গ্রুপে, ওই ছোট গ্রুপে, নাকি একটা কমিশনের, এই জিনিসটা আসলে তা না। জিনিসটা হচ্ছে জনগণ কালেকটিভলি তা, এই এখতিয়ারটা। তার মানে হচ্ছে এই সংস্কার বা পুনর্গঠন করতে হলে তাকে, তার ম্যান্ডেট লাগবে, তাকে ইনক্লুড করতে হবে। আমরা 5 জন যদি একটা রুমে বসে বলি এই 5টা সংস্কার, তাহলে হবে না। আমরা এটাকে গাইড করতে পারি, কিন্তু আলটিমেটলি জনগণকে বলতে হবে যেটা আমার রাষ্ট্র, এরকম রাষ্ট্র আমি চাই। ধন্যবাদ আজবাদ ভাই, খুবই চমৎকার আলোচনা করছিলেন। তো দিদার ভাইয়ের কাছে আমি যাব যে এই ভাইয়ের আলোচনার সূত্র ধরেই যে তাহলে সংস্কার যে প্রয়োজন এটা হয়তো আমরা বুঝলাম, কিন্তু আমাদের দেশের মতো এরকম একটা পরিস্থিতিতে যেখানে সংসদ নেই, আমাদের রাষ্ট্রটা আমরা যেভাবে তৈরি করেছি সেখানে সংসদে নির্বাচিত জনপ্রতিনিধি থাকেন, সেই জনপ্রতিনিধিরা হচ্ছে বিভিন্ন ধরনের আইন প্রণয়ন করেন, রাষ্ট্রের বিভিন্ন ধরনের সংস্কার ঘটান যেখানে যেখানে পরিবর্তন দরকার। তো এখন তো আমাদের সংসদ নেই, এরকম সংসদবিহীন একটা পরিস্থিতিতে রাষ্ট্র ব্যবস্থার সংস্কার আসলে কিভাবে হতে পারে বলে আপনার মনে হয়? গত 54 বছরে আমাদের এমন কি সংসদ ছিল যেটা মানুষের পক্ষে কাজ করে উল্টে ফেলছে, এটা তো আমরা আসলে জানি। সো আমাদের যেহেতু মানে তাহলে এই যে এখন যে সংসদ নাই, তাতে এমন কোনো আসলে মহাভারত অশুদ্ধ হয়ে যায় নাই। বরঞ্চ বরঞ্চ আমরা যে আসলে আহ আহ অন্যায়ের বিরুদ্ধে, জুলুমের বিরুদ্ধে আমরা যে মজলুমরা যে আমরা এক হয়ে যে তাকে যে আসলে লাথি মেরে দেশ ছেড়ে বের করে দিছি, পালাই যাতে বাধ্য করতে পারছি, এইটা হচ্ছে যে আমি মনে করি যে যেটা আপনি বলেন যে, বা আমরা সবাই যেটা বলি, জনগণের সার্বভৌমত্ব। একটা জুলুমবাজ আমাদেরকে নিপীড়ন করবে বছরের পর বছর, যুগের পর যুগ, এটা তো আমরা কোনো অবস্থাতেই মানতে পারি না। আমাদের কোনো একটা রাইটস সে দিবে না, বরঞ্চ সবগুলো রাইটস সে ভায়োলেট করবে। সো তাকে আমরা বের করে দিতে পারছি, এটা হচ্ছে যে আমাদের সার্বভৌমত্ব। এবং এই সার্বভৌমত্ব আমরা যখন আদায় করে নিলাম, আমরা যখন বুঝে পেলাম, এখন আমরা যেই সংসদটা আসলে আমাদের পক্ষের কথা বলবে, কাজ করবে, আমাদের পক্ষের আসলে আইন প্রণয়ন করবে, এই সংসদ বলেন, রাষ্ট্র কাঠামো বলেন, যাবতীয় যে রাষ্ট্রের যে মেকানিজম বলেন, এগুলো তৈরি করা, এইটা এখন আমাদের একটা সুযোগ, এবং এইটা ইতিহাসের কাছে আমাদের দায়। সো এইটা এমন ভাবার কোনো কারণ নাই যে সংসদ নাই, সংবিধান আছে কি নাই, প্রেসিডেন্টকে কি
এইসব ভেবে হতাশ হওয়ার বা চিন্তা করার কোনো রকম বা এগুলো কোনটা লিগ্যাল বা কোনটা লিগ্যাল না এইসব ভাবার কোনো ধরনের অবকাশ নাই। আমরা এই জিনিসটা করতে বাধ্য হয়েছি দেখেই আমরা এই জিনিসটা করছি, এবং এইটার যে ম্যাক্সিমাম যে বেনিফিট, যে প্রত্যেকটা নাগরিকের যে তার যে সার্বভৌমত্ব, তার যে সকল যে রাইটস গুলো, তার যে হক, তার যে অধিকার, এই জিনিসগুলো আমরা নিশ্চিত করব। এটা বিভিন্ন ফরম্যাটেই হইতে পারে। প্রয়োজনে আমরা রেট্রোস্পেক্টিভ, পরবর্তীতে রেট্রোস্পেক্টিভ ভাবে এগুলোর যে লিগ্যাল যে বিষয়গুলো কন্টিনিউশনের জন্য, লিগ্যাল কন্টিনিউশনের জন্য যা যা করা লাগে সেগুলো আমরা অবশ্যই করব। কিন্তু এই মুহূর্তে আমাদের প্রথম এবং প্রধান প্রায়োরিটি হচ্ছে যে আমাদের মালিকানার একটা রাষ্ট্র কাঠামো তৈরি করা, এবং সেই কাজটাতেই আমরা আছি ইনশাআল্লাহ। সংস্কার বলতে মৌলিক সংস্কার এবং কাঠামোগত সংস্কারের এক একজনের এক এক রকম ধারণা। আপনি হয়তো একরকম রাষ্ট্রকে একভাবে দেখতে চান, আজাদ ভাই একভাবে দেখতে চাই, আমি একভাবে দেখতে চাই। সেক্ষেত্রে হয়তো একটা ঐকমত্যের দরকার। সেই ঐকমত্য হয়তো আমরা পৌঁছালাম, কিন্তু আইনগতভাবে যদি একটু হালকা করে আমরা ব্রড স্ট্রোকে যদি আলোচনা করি, আইনগতভাবে এই সংস্কার কাজটা কে করবে? বিড়ালের গলায় ঘন্টা আসলে কে বাঁধবে, যাকে হচ্ছে সবাই সেই বৈধতাটা দিবে? সেটা আইনি বৈধতা বলেন বা এথিক্যাল বৈধতা বলেন, যে না, এই এটা যে তো সংস্কার এটা আপনার মতে সংস্কারের যে ব্যাপারগুলো আসছে, এটা আসলে কারা করতে যে পারে, নিশ্চয়ই, করবে, কোন বডি করবে? না নিশ্চয়ই, এটা নিয়ে কিন্তু আমরা আমরা কিন্তু এই প্রশ্নের উত্তরের জন্য আমরা কিন্তু বসে নাই। আমরা কিন্তু আমাদের মতে করে, যেমন ধরেন যে আপনার ইন্টারিম গভর্নমেন্টের কোনো প্রভিশন তো আমাদের কনস্টিটিউশনে ছিল না, কিন্তু আমরা এটা 106 মাধ্যমে আমরা কোর্টে থেকে যেই যেই মতামত নেয়া, সেই মতামত নিয়ে আমরা কিন্তু আমাদের মতো করে আমরা একটা ইন্টারিম গভর্নমেন্ট কিন্তু তৈরি করছি। এখানে যে ইউনূস সাহেব যে ইন্টারিম গভর্নমেন্টের প্রধান হবেন, এটা তো 5 তারিখ সকালবেলাও তিনি ভাবেন না কেউ, কিংবা হয়তো আপনার মানে আমরা কেউই হয়তো ভাবি নাই, বা কেউ কেউ হয়তো ভাবছিলাম যে এইভাবে এভাবে জিনিসটা আমরা হইতে পারে। রাষ্ট্র সংস্কার আন্দোলন থেকে একটা অনেক আগের একটা প্রস্তুতি ছিল। আমরা প্রায় 10 বছর ধরে রাষ্ট্র সংস্কার, সংবিধান সংস্কার, ক্ষমতা কাঠামোর সংস্কার এই শব্দগুলো বলে আসছিলাম, এবং সুনির্দিষ্টভাবে এগুলো নিয়ে আমাদের বিভিন্ন প্রস্তাবনা ছিল। তো এক ধরনের প্রস্তুতি আমাদের আসলে ছিল, যে কারণে 5 তারিখ যখন গণ অভ্যুত্থান হলো, আমরা দ্রুততম সময়ের মধ্যে জনগণের জন্য বিভিন্ন সার্কুলার জারি করা, আমরা রাত 12টার মধ্যেই আসলে একটা প্রেস রিলিজ দেয়া, পরের দিন সম্ভবত আমরা একটা প্রেস কনফারেন্স করলাম, এবং 8 তারিখের মধ্যে আমরা সরকারের জন্য একটা লিফলেট তৈরি করে 8 তারিখ সরকারের হাতে একটা লিফলেট তুলে দিলাম যে আপনাদের এই হচ্ছে আপনাদের আশু কর্তব্য, এই হচ্ছে আপনাদের প্রধান কর্তব্য, এবং আলটিমেটলি এই জিনিসগুলো আপনাকে ভ্যালুজ হিসেবে অবশ্যই মেনটেন করতে হবে। এরকম একটা ডকুমেন্ট আমরা তৈরি করে দিতে পারছিলাম, কারণ এই দিনটার জন্য আমাদের একটা 10 বছরের একটা প্রস্তুতি আছে, যদি এটাকে প্রস্তুতি বলা যায়। সো আমরা যখনই এই সুযোগটা পেলাম, আমরা আমাদের মতো করে যেইটা সবচেয়ে উপযোগী মনে করছি, আমরা সেইভাবেই আমরা সকলকে নিয়ে, সকল মত পথের মানুষদেরকে নিয়ে বা নেতৃত্বকে নিয়ে আমরা ধরেন যে একটা আহ, সরকার কাঠামো ইনস্ট্যান্টলি তৈরি করলাম, এবং এই সরকার কাঠামোতে আমরা তাদেরকে সুনির্দিষ্ট দায়িত্ব দিয়ে দিলাম যে রাষ্ট্র সংস্কার করা মানে প্রথমত বিচার, এবং এরপরে হচ্ছে সংস্কার, এবং এরপরে হচ্ছে আমরা বলছি যে একটাই ভোটের মাধ্যমে, একটাই ভোট হবে যেটার মাধ্যমে আমরা জাতীয় সংসদের যে ইলেকশন, এবং অ্যাট দ্য সেম টাইম কনস্টিটিউয়েন্ট রিফর্ম অ্যাসেম্বলি বা সংবিধান সংস্কার সভা, এইটা আমরা করব। এবং এই যে 350 জন এমপি যাদেরকে আমরা আমাদের জনগণ নির্বাচিত করবে, তারা প্রথম 3 মাস এই সংবিধান সংস্কার সভা হিসেবে কাজ করবেন, এবং জুলাই সনদে যে আমাদের যে ঐকমত্যগুলো সেগুলোর ভিত্তিতে সংবিধানের সংস্কার করে তারপরে তারা সরকার গঠন করবেন, রাষ্ট্র পরিচালনা করবেন। সো এগুলো নিয়ে আমাদের সকলের এবং অন্যান্য দলেরও এরকম বিভিন্ন রকমের প্রস্তাব আছে। আমরা আমাদের দলের পক্ষ থেকে এবং আমাদের অভিজ্ঞতা, আমাদের গবেষণার ভিত্তিতে যেটাকে আমরা সবচেয়ে জাস্টিফাইড মনে করেছি সেটা নিয়ে আমরা প্রচার প্রচারণা চালাচ্ছি। অন্যান্য দলগুলোকে আমরা সেই অ্যারেঞ্জমেন্টে বা সেটা বোঝানোর চেষ্টা করছি, এবং অন্যান্য দলগুলো নিশ্চয়ই তাদের যে যুক্তিগুলো আছে তারা সেগুলো বলছেন, এবং যখন আমরা সবাই একসঙ্গে বসবো তখন আমরা নিশ্চয়ই সকলের ঐকমত্যের ভিত্তিতে বাংলাদেশের জনগণের জন্য যেটা সবচেয়ে জাস্টিফাইড সেটা আমরা নিশ্চয়ই বের করব, এবং সেভাবেই আমরা এই জিনিসটাকে বৈধতা এবং আহ, আইনি যে বিষয়গুলো সেগুলো আমরা অবশ্যই নিশ্চিত করব। ধন্যবাদ দিদার ভাই। আলামিন ভাই আমাদের সাথে যুক্ত হচ্ছেন। আলামিন ভাই হচ্ছেন একজন অনলাইন অ্যাক্টিভিস্ট এবং একজন শিক্ষক।
তিনি আলামিন একাডেমির পরিচালক। তো আমরা আসলে আজকে আলোচনা করছিলাম রাষ্ট্রের সংস্কার এবং জুলাই ঘোষণাপত্র নিয়ে। তো আমাদের আজকের দুজন আমন্ত্রিত অতিথি ইতিমধ্যে কথা বলেছেন যে রাষ্ট্র সংস্কার আসলে কেন দরকার, রাষ্ট্রের মৌলিক কাঠামোগত সংস্কার বলতে তাদের মূল্যায়নগুলি আমাদেরকে বলেছেন। তো এই ব্যাপারে আপনি যদি একটু বলতেন আপনার মূল্যায়ন কি, যে রাষ্ট্র সংস্কার কেন দরকার বলে মনে করছেন আপনি এই মুহূর্তে বাংলাদেশের জন্য, আর মৌলিক কাঠামোগত সংস্কারগুলো আসলে কি কি মেজর সংস্কার? এইখানে আমি যেটা মনে করি যে আমাদের ৭২ যে একটা আপনার হচ্ছে সংবিধান প্রণীত হইলো, এটা আসলে জনগণের আকাঙ্ক্ষা পূরণ করে, কিন্তু এটা অনেকাংশে হচ্ছে ওই সময় কেন্দ্রিক আকাঙ্ক্ষাটা পূরণ করে। তার পরবর্তীতে আপনারা হচ্ছে যে ৯০ যে আপনার গণ আন্দোলন হইলো, ওইটার উপর ভিত্তি করেও কিন্তু দেখা যায় যে একটা আন্দোলনের স্বীকৃতি স্বরূপ একটা সনদ প্রস্তাবিত হয়। কিন্তু তারই ধারাবাহিকতায় আমাদের হচ্ছে এই যে আপনার ২৪শে জুলাইয়ের যে একটা গণ আন্দোলন হইলো, এটা জনগণের একদম মূল একদম সকল শ্রেণী পেশার মানুষ, বিশেষ করে শিক্ষার্থী সহ সকল শ্রেণী পেশার মানুষরাই কিন্তু এখানে যুক্ত ছিল। যে এটার একটা লম্বা সময়ের আকাঙ্ক্ষার একটা প্রতিফলন আসলে আমরা এখানে দেখছি। এখানে আসলে যেটা হয়, এখানে মানুষ তার নিজের যে অধিকারগুলা, মৌলিক যে বিশেষ করে অধিকারগুলা, কথা বলার অধিকার, তার অনেক ক্ষেত্রে শিক্ষার অধিকার, তারা হচ্ছে একটা সরকারি অফিসে যাওয়ার পরে তার হচ্ছে বেসিক যে নিডের যে জায়গাগুলোর অধিকারগুলো আছে, তার ওই অধিকার সবগুলা থেকেই কিন্তু সে বঞ্চিত। আপনি দ্রব্যমূল্যের জায়গা বলেন, বাজার নিয়ন্ত্রণ বলেন, সবকিছুতে কিন্তু সে আসলে বঞ্চনার শিকারী হয়েছে। তো ওই একটা ক্ষোভের উপর ভিত্তি করে কিন্তু আস্তে 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 জিনিসগুলা কোটা সংস্কার থেকে শুরু হলেও কিন্তু জনমতে একদম তীব্র প্রকট আসলে ধারণ করছে। একটা কথা এখানে খুব মানে মোটিভ হিসেবে কাজ করছিল যে আমরা মারি একজনকে কিন্তু দাঁড়ায় যায় আসলে ১০০০ জন। এই যে ১০০০ জনকে দাঁড়ায় যায়, এর পিছনে অন্যতম কারণ হচ্ছে তারা অনেক বেশি অবঞ্চনার শিকার হয়েছে এই সময়টাগুলোতে। তার এই যে অবঞ্চনাগুলো তারা শিকার হয়েছে, মনের ভিতর যে ক্ষোভটা ছিল, ওই ক্ষোভটারই আসলে বই প্রকাশ ফলে আসলে আজকের এই যে জুলাই আন্দোলন এবং জুলাই আন্দোলনের পরবর্তী সরকার পতন। এই সরকার পতনের পরে মানুষের কিন্তু একটা আশা ছিল মনের মধ্যে যে আমাদের একটা চেঞ্জ আসবে, আমাদের যে পুরনো সংবিধানের যে ধারা নীতিগুলো আছে, একনায়কতন্ত্র, একজন নেতা আসলে সে হচ্ছে প্রায় আজীবন বলতে গেলে, আমাদের শেখ হাসিনা যদি এইখানে যদি পতন না করতো, সে হয়তো বলা যেতে পারতো না আরো কয়েক বছর এইখানে মানে সংসদে নির্বাচিত হইতো। সো এখানে একনায়কতন্ত্রের একটা পুরো একটা প্রভাব তৈরি হয়ে যায় বিগত হচ্ছে আপনার এই সংবিধানগুলোতে। তো একনায়কতন্ত্র থেকে হটাইয়া হচ্ছে এটা নির্বাচন কেন্দ্রিক, অর্থাৎ একটা রাষ্ট্রনায়ক একজনের প্রতি যাতে ঝুঁকে না যায়, তো সেজন্য আসলে সংস্কারটা প্রয়োজন আছে। নট অনলি হচ্ছে আপনার নির্বাচন কেন্দ্রিক সংস্কার, এখানে সব ধরনের সংস্কার দরকার। আপনার হচ্ছে এখানে যে সরকারি যে আমলাতন্ত্রগুলা, সরকারি নিয়োগগুলা, এই জায়গাগুলোতে হচ্ছে স্বাধীনতা দরকার, বিচার বিভাগের স্বাধীনতা দরকার, শিক্ষাক্ষেত্রে আমূল একটা পরিবর্তন দরকার। শিক্ষাক্ষেত্রে যে নিয়োগগুলা হয়, যেহেতু আমি এই এডুকেশন লেভেলে আমি যুক্ত, বাংলাদেশে একটা কথাই আছে যে আপনার এডুকেশনে তারাই আসে যাদের আসলে মানে বিকল্প কোনো কিছু থাকে না আসলে। তো এই যে বিকল্পটা না হয়ে অন্যান্য উন্নত দেশের মতো শিক্ষাক্ষেত্রে তারাই আসবে, যা শিক্ষকতা পেশা তারাই আসবে, যারা আসলে এইটারে খুব প্রায়োরিটাইজ দিবে এবং তাদেরকে ওই যথাযথ সম্মান দিবে। সো ওই সকল ভিত্তিতে আসলে একটা সংস্কারের প্রয়োজন পড়ে। আশা করি যে জুলাই সনদ যেটা সামনে বাস্তবায়িত হবে, এটা জনগণের যত প্রকার আশা আকাঙ্ক্ষা আছে, তাদের মৌলিক চাহিদাগুলো আছে, এই জিনিসগুলো পূরণ করতে সমর্থ হবে। চমৎকার আলামিন ভাই, ধন্যবাদ আপনাকে। তো আমরা আসলে আমাদের তিনজন অতিথির কাছ থেকেই আলোচনা থেকে যেটা বুঝলাম সেটা হচ্ছে রাষ্ট্র সংস্কার আসলে দরকার কিনা এটা নিয়ে আমরা অনেক তাত্ত্বিক আলোচনা হয়তো করতে পারি, কিন্তু আমাদের গণঅভ্যুত্থানটা যে সংগঠিত হয়েছিল এটাই আসলে একটা বড় কারণ রাষ্ট্র সংস্কার যে দরকার, এবং বাংলাদেশের মানুষজন যে মনে করছে রাষ্ট্র সংস্কার দরকার সেটার কারণেই আসলে। যে আজওয়াদ ভাই কিছু বলছিলেন। আমি একটা পয়েন্ট এখানে অ্যাড করি, যেহেতু বৈধতার আলাপটা হয়েছে এবং দিদার ভাই অলরেডি অ্যাড্রেস করছে যে কি প্রসেসে আমরা করতে পারি। হ্যাঁ, কিন্তু মোর ফান্ডামেন্টাল আলাপটা আসলে বোঝা খুব ইম্পর্টেন্ট, কারণ মাঝে মাঝে বৈধতার আলাপ ব্যবহার হইতে পারে জনগণের সার্বভৌমত্বের প্রকাশ বা পিপল সভরেন উইলকে ডিনাই করার ক্ষেত্রে। কিভাবে? প্রথমে বোঝা দরকার যে সকল আইন বা সম্মুখ আইন বা সম্মুখ বিধানকে আমরা কি বলি? সংবিধান। সকল বৈধতার উৎস হইতেছে জনগণের সার্বভৌম উইল হইতেছে সকল বৈধতার প্রমাণ। সো জনগণের যদি আকাঙ্ক্ষা হয় নতুন রাষ্ট্রের পুনর্গঠন, সেটা নিজেই নিজেকে বৈধতা দেয়।
ঠিক আছে? সো এটাকে আমরা আসলে, কিন্তু দ্যাট ডাজন্ট মিন যে আমরা আইনি ভাবে এটা আসলে কিভাবে ইনস্টিটিউশনালাইজেশন করব সেটা বুঝতে হবে না, অবশ্যই বুঝতে হবে, কিন্তু প্রথমে বোঝা উচিত যে জনগণের ইচ্ছার বৈধতা জনগণ নিজেই দেয়। ঠিক আছে? এটার বৈধতা দেওয়ার জন্য আসলে অন্য কোনো আইন লাগে না। সকল আইন এবং বিধানের উৎসই হচ্ছে জনগণের সার্বভৌমত্ব। আজব ভাই বলছিলেন যে আসলে আমরা হয়তো আমাদের রাজনৈতিক আলাপ বিতর্কের মধ্যে যেহেতু বারবার আসে যে সংবিধানকে গণ অভ্যুত্থানকে আসলেই সংবিধান পরিবর্তন করার মতো কোনো ঘটনা কিনা, যে গণ অভ্যুত্থান আমরা করেছি কিন্তু আমরা এখন আইন আইন নিজেদের মতো করে পরিবর্তন করবো নাকি, রাষ্ট্র ব্যবস্থা নিজেদের মতো করে পরিবর্তন করতে পারবো নাকি। তো আমরা আমাদের আলোচকদের আলোচনা যেটা বুঝলাম যে ওই প্রচেষ্টা থেকেই রাষ্ট্র ব্যবস্থা আমার পছন্দ না, এই কারণ থেকেই আসলে মানুষের মধ্যে দীর্ঘদিন ক্ষোভ থাকতে থাকতেই হয়তো এই গণঅভ্যুত্থানগুলি হয়। তো আমার একটা প্রশ্ন ছিল যে আজওয়াদ ভাইয়ের কাছে, যে এই যে গণঅভ্যুত্থান পরবর্তী একটা দেশে সংবিধান পরিবর্তন করতে চাওয়া বা মৌলিক রাষ্ট্র ব্যবস্থা পরিবর্তন করতে চাওয়া, এটার কি আমাদের দেশে অথবা বৈশ্বিক কোনো উদাহরণ আছে নাকি? অসংখ্য অসংখ্য উদাহরণ আছে যে এই সত্যি আসলে যে কোনো বিপ্লব বা অভ্যুত্থানের পরেই সবসময় রাষ্ট্র গঠন হয়, সংবিধান রাষ্ট্র গঠন, রাষ্ট্রকে চালানোর জন্য সংবিধান তৈরি করা হয়। ঠিক আছে? সো উদাহরণের কোনো শেষ নাই। আমি যদি রিসেন্ট পাস্টে বলি, আমাদের পাশে দেশ আছে নেপাল। হ্যাঁ, নেপালে 2006 সালে মাওবাদী বিপ্লব হয়েছে, যে নেপাল আগে একটা কনস্টিটিউশনাল মনার্কি ছিল, হ্যাঁ, যেটা রাজতন্ত্র ছিল, সেখান থেকে তারা বিপ্লব করে একটা গণতন্ত্র রিপাবলিক রাষ্ট্র তৈরি করছে। সেই রাষ্ট্রে তারা সংবিধান তৈরি করতে করতে আমার মনে হয় 2015 সালে ওরা পরবর্তীতে তাদের সংবিধান রাটিফাই করছে। দুই দফায় তারা গণপরিষদ করছে। সো একটা উদাহরণ। আর একটা উদাহরণ হইতে পারে আইসল্যান্ডে, যদি আমি একটা ইউরোপিয়ান কান্ট্রির এক্সাম্পল দিই। আইসল্যান্ডে 2009 সালে খুব সম্ভবত অরেঞ্জ রেভলিউশন হয়েছে, তারপর তারা কনস্টিটিউশনাল চেঞ্জ হয়েছে। সেটা কিন্তু একটা ইকোনমিক মেল্টডাউনের কারণে একটা অভ্যুত্থান করছে মানুষ, তারপর হয়েছে। টিউনিশিয়াতে হয়েছে আরব স্প্রিং এর পরে, সেখানেও নতুন নতুন কনস্টিটিউশন তৈরি হয়েছে। ফ্রেঞ্চ রেভলিউশনের কথা যদি আমরা বলি, ফ্রেঞ্চ রেভলিউশন ওয়ান অফ দ্য বিগেস্ট ইভেন্ট ইন দ্য মডার্ন ওয়ার্ল্ড, নতুন কনস্টিটিউশনাল রিপাবলিকের আইডিয়াকে নিয়ে আসার জন্য। ফ্রেঞ্চ রেভলিউশনের পরে 5বার কনস্টিটিউশন চেঞ্জ হয়েছে, 5টা ডিফারেন্ট রিপাবলিক তৈরি করা হয়েছে। এখানে আরেকটা জিনিস বোঝা দরকার। অনেকে বলে যে আচ্ছা আমরা যদি আগের কনস্টিটিউশন চেঞ্জ করি, পুনর্গঠন করি, তাহলে এটা মুক্তিযুদ্ধের বিরুদ্ধে চলে যাবে, কিন্তু এটা একটা মানে ভুয়া আলাপ। কেন এটা ভুয়া আলাপ? কারণ ফ্রেঞ্চ রেভলিউশনের পরে তারা যে 5বার কনস্টিটিউশন করছে, তারা কি করতে চাইছে? জনগণের যে সার্বভৌম ইচ্ছা, সেটা যেহেতু রাষ্ট্র গঠনে তৈরি করা যায়নি, তারা বারবার চেঞ্জ করে করে এবং সেটা আরো মডার্নাইজ করার চেষ্টা করছে। ঠিক আছে? সো ইতিহাসের সাথে রাষ্ট্রের গঠনের আসলে কোনো নাই, কোনো কনফ্লিক্ট নাই। রাদার ইতিহাসকে আরো ভালোভাবে ধারণ করে জনগণের রিয়েল ইচ্ছার প্রতিফলন করার মাধ্যমে রাষ্ট্র করে। সো এই কতগুলো এক্সাম্পলের কথা বললাম। সো আরো অনেক এক্সাম্পল দেওয়া যাবে। ইনফ্যাক্ট সব এক্সাম্পলই হচ্ছে অভ্যুত্থান বা বিপ্লবের পরেই রাষ্ট্র গঠন হয়, সংবিধান তৈরি হয়। সুতরাং যত রাষ্ট্রই আমরা দেখতেছি সবই কোনো না কোনো ভাবে কোনো না কোনো অভ্যুত্থানের পরেই তৈরি হয়েছে। আমার খুব জানার খুব আগ্রহ, একটা ইন্টারেস্টিং প্রশ্ন যে আমাদের আলোচকরা কি মনে করেন। আমি দিদার ভাইয়ের কাছেও জিজ্ঞেস করবো, আলামিন ভাইয়ের কাছেও জিজ্ঞেস করবো একই প্রশ্ন। দিদার ভাই, সংক্ষেপে 1-2 মিনিটের মধ্যে, যে আপনি যে মৌলিক এবং কাঠামোগত সংস্কারগুলির কথা বলেছিলেন শুরুতে, আপনার কাছে কি মনে হয় এরকম একটা সংস্কারের মধ্যে দিয়ে যেতে বাংলাদেশের কতদিন লাগতে পারে, কত বছর লাগতে পারে? যে ভাই বললেন যে আপনার নেপালে সম্ভবত 15 সাল থেকে এই জিনিসটা, অ্যাকচুয়ালি আরো একটু আগে বোধ হয়, মানে তারা প্রায় 10 বছর বা 9 বছর অন্তত তাদেরকে আসলে একটা নতুন সংবিধান করার জন্য তাদের সময় লাগছে। আমরা যদি সবচেয়ে কম দেখি ইতিহাসে বোধহয় বাংলাদেশ, যারা আসলে 1 বছরেরও কম সময় সংবিধান বানাইছে, যদি এটাকে সংবিধান বলা হয় আর কি। পাকিস্তানেরও লাগছিল বোধহয় 2 বছর। আর আমার যতদূর মনে পড়ে যে ইন্ডিয়ারও বোধহয় এরকম 8-9 বছরের মতো বোধহয় লাগছিল কনস্টিটিউশন বানাইতে। এবং পৃথিবীর বিভিন্ন দেশে বারবার কনস্টিটিউশন, যেটা আসলে ভাইয়ের কথা একটু আগে আসছে, যে একাধিকবার তারা আসলে গণপরিষদ করছেন, নতুন নতুন কনস্টিটিউশন বানাইছেন, আগের গুলোর সংস্কার করছেন। এগুলো মানে অহরহ উদাহরণ। আমার মনে হয় আমি কিছুদিন আগে একটা স্ট্যাট দেখছিলাম যে 100টা দেশে সম্ভবত 150 বার আপনার মানে এই মানে খুব বেশি দিনের মধ্যে না আর কি, খুব বেশি দিন না আর কি, এর মধ্যেই এরকম বারের মতো, মানে হিউজ নাম্বার আর কি, যে আপনার এই আপনার গণপরিষদ করতে হয়েছে।
সো গণপরিষদ কিংবা গণপরিষদ নতুন একটা গণপরিষদ করতে হওয়ার মানে হচ্ছে যে আগে সবকিছুকে অস্বীকার করা, অ্যাবসলিউটলি না। আমরা আগে আমাদের যতটুক অর্জন সেই অর্জনের উপর ভিত্তি করে আমরা আরো বেশি অর্জন করার চেষ্টা করব, এটাই হচ্ছে স্বাভাবিক। এবং আগে যদি আমাদের কোনো ভুল ত্রুটি থাকে সেগুলো সামনের দিকে আমরা শুধরে নিব, এটাই স্বাভাবিক। কিন্তু আমাদেরকে ওই ইতিহাসের দোহাই দিয়ে কিংবা আগের কোনো একটা মহান বিষয়ের দোহাই দিয়ে যদি এই সময় আমাদের যে বাড়ন্ত হবার যে সুযোগ, বাড়ার যে সুযোগ, সেটাকে যদি আসলে এক ধরনের আটকে দেওয়ার চেষ্টা করা হয়, এটা হচ্ছে যে আসলে আহ, এটা হচ্ছে আবার একটা মুনাফিকগিরি আর কি। কিংবা ইতিহাসকে আসলে আমাদের মুখোমুখি দাঁড় করানো, সেটা আমরা কোনো অবস্থাতেই আমাদের কোনো কাম্য না। আমরা ইতিহাসকে ধারণ করেই তার যে শিক্ষা, তার যে শক্তি, সেটা নিয়েই আমরা আগাবো। এবং এর বিরুদ্ধে সকল যে ষড়যন্ত্রগুলো আছে সেগুলো নিশ্চয়ই আমরা ওভারকাম করব। আর বাংলাদেশের পার্সপেক্টিভে আমার কাছে মনে হয় যে আমাদের কাছে যদি, আমি যেহেতু এই কনস্টিটিউয়েন্ট, আমরা সরি কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি না, এটা হচ্ছে যে আপনার কনসেনসাস কমিশন যেটা, আমি যেহেতু এই কমিশনের একজন পার্ট ছিলাম, আমার কাছে মনে হয়েছে যে আমরা ধরেন যে মানে অসম্ভব রকমের তাড়াহুড়ো আমরা করার চেষ্টা করছি। যেমন শেষ দিনে আমার ধারণা যে আমরা বোধহয় মানে 14, 15, 16টা বোধহয় ইস্যুতে বোধহয় আমাদেরকে আলাপ করতে হয়েছে। তার মধ্যে একটা ইস্যু আবার নতুন, এবং সেটার মধ্যে আবার অনেকগুলো আপনার সাব ইস্যু ছিল, যেটা ওই যে বিভিন্ন কমিশনের যে নিয়োগের বিষয়গুলো। তো এত তাড়াহুড়ো আমাদেরকে করতে হয়েছে, আমরা অনেক জায়গায় আসলে ঠিক খোলামেলা ভাবে আলাপও করার সুযোগ পাই নাই। খুব সংক্ষিপ্ত আলাপের মাধ্যমে আমাদেরকে আগাইতে হয়েছে। কিন্তু যে জিনিসটা খুব ভালো ছিল সেটা হচ্ছে যে আমাদের সকলের স্বতঃস্ফূর্ত যে অংশগ্রহণ, এখানে অনেক অভিযোগ করার মতো অনেকেই আছেন যে অভিযোগ করতে পারবেন। কিন্তু আমার কাছে যেটা মনে হয়েছে যে মানে কেউ কেউ তো ওয়াকআউটও করছিলেন বিভিন্ন ঘটনার প্রেক্ষিতে। নোট অফ ডিসেন্ট আছে বেশ কিছু। কিন্তু তারপরেও আমরা যে এতটুকু পর্যন্ত আসতে পারছি, এটাকে আমি খুব বড় একটা অ্যাচিভমেন্ট, খুব বড় একটা অ্যাচিভমেন্ট, 54 বছরের একটা সর্বোচ্চ অ্যাচিভমেন্ট বলে আমি মনে করি যে 32টা দল আমরা আসলে 23 দিন, এই দ্বিতীয় পর্যায়ে 23 দিন আমরা টানা মানে লম্বা সময় জুড়ে আসলে আলাপ করতে পারছি। এটা একটা বিশাল বড় অ্যাচিভমেন্ট। এখন আহ শেষ ভালো যার সব ভালো তার, তো আমাদের যেহেতু আসলে 2 বছর সময় হাতে নাই, যদি 2 বছর আমরা আসলে এই আলাপটা করতে পারতাম, হয়তো আমরা একেবারেই প্রায় নতুন একটা সংবিধানই আসলে আমরা করে ফেলতে পারতাম। কিন্তু আমরা জানি যে আমাদের দেশে এবং বিদেশে প্রচুর ষড়যন্ত্রকারীরা আসলে ওৎ পেতে আছে। বিভিন্ন দোহাই দিয়ে এখানে বিভিন্ন জায়গায় মব সন্ত্রাস থেকে শুরু করে আপনার বিভিন্ন জায়গায় অস্থিরতা থেকে শুরু করে, মানে হেন কোনো ষড়যন্ত্র নাই যেটা আসলে আমাদের দেশের বিরুদ্ধে এখন হচ্ছে না। দেশে এবং দেশের বিরুদ্ধে এই ষড়যন্ত্রগুলো হচ্ছে। কাজেই আমাদেরকে আসলে অনেক বেশি বেনিফিটের জন্য বা সর্বোত্তম একটা কিছুর জন্য আমাদের এখনকার বর্তমানটাকে আমাদের ঝুঁকিতে ফেলা, এইটাকে আমি কোনো অবস্থাতে কোনো ওয়াইজ কোনো বিষয় মনে করি না। রাদার আমি প্রেফার করি যে ঠিক আছে, এইবার যদি আমি আসলে জনগণের কাছে ধরেন যে 4টা 5টা 6টা জিনিসের একটা বেনিফিট, একটা সুবিধা যদি তার কাছে আমি পৌঁছাতে পারি, তাহলে জনগণই আমাকে পরবর্তী ইলেকশনের আগে বলবে যে ভাই গতবার 4টা দিছিলা, আমরা বেনিফিট পাইছিলাম, এবার আমাদেরকে 10টা দিতে হবে। এই যে সংস্কার যাত্রা, এই যে ধাপে ধাপে আগানো, আপনি দেখবেন যে আমাদের বাংলাদেশ একটা রিজনেবল একটা ফ্ল্যাট কান্ট্রি। আমরা প্রায় সবাই দেখতে একই রকম, কিন্তু আমাদের এখানে প্রচন্ড রাজনৈতিক বৈরিতা আছে। ডানপন্থা এবং বামপন্থা আমাদের এখানে খুব স্ট্রংলি আপনার পার্থক্য করে আছে। তো এরকম একটা জায়গায় আমাদের ধরেন যে অনেকগুলো মৌলিক পরিবর্তনের কথা যদি আমাদের আসলে আসে, এইটা 2 বছরে কেন 10 বছরে সম্ভব হবে কিনা শেষ করা আমি জানি না। সেই কারণে আমরা সবসময় বলি যে আমি আজকে যেখানটায় আমাকে আসলে হাসিনা সরকার, আপনারা জানেন যে আমি গুমের শিকার হয়েছিলাম। আমরা বাংলাদেশের মানে হাজারেরও বেশি মানুষকে তারা গুম করছিল, হাজারের বেশি মানুষকে আপনার খুন করছে বিভিন্ন ভাবে। এই গণ অভ্যুত্থানেই তো প্রায় 2,000 মানুষকে হাসিনা সরকার খুন করছে। তো এরকম যে যেখানটায় আমার জানের অধিকার, আমার জবানের অধিকার, আমার সম্মানের অধিকার যেখানটায় নাই, সেই জায়গাটা আমি আসলে সর্বোত্তম কোনো কিছুর জন্য আমি খুব বেশি ঝুঁকি আসলে নিতে পারি না। রাদার আমি প্রেফার করব যে ঠিক আছে, আমার আগে নাক পর্যন্ত আমার ডুবে যাচ্ছে পানিতে, আমি অন্তত নাকটা এবার পানির উপরে তুলি, তারপরে আমি আস্তে আস্তে পুরো মাথা তুলবো, হাত তুলবো, শরীর তুলবো, আমি বুক ফুলায় দাঁড়াবো। সেটা আবার ধাপে ধাপেই হোক, একসঙ্গে অনেক বড় জাম্প করতে গিয়ে আমি যাতে আসলে একদম
অপাত ধরণী তল যেটাকে বলে, সেরকম কোনো কিছু যাতে না হয়, সেই জায়গা থেকে আমরা মনে করি যে এই এই সময় আমরা যতটুকু আমরা আসলে আলাপ করতে পারলাম, এইটা একেবারে কম অ্যাচিভমেন্ট না, যদি আমরা আসলে শেষ ফেজ যেগুলো কিভাবে বাস্তবায়িত হবে, এগুলোর আইনি ভিত্তিটা কি হবে, এই জায়গাগুলোতে যদি আমরা আসলে মোটা দাগে একটা একমতের জায়গায় যেতে পারি এবং রিজনেবল একটা জাস্টিফাইড একটা সলিউশনের মাধ্যমে যদি আমরা এই কাজগুলো যদি শুরু করতে পারি, এই যে সংস্কার প্রস্তাবগুলো যেগুলোতে অন্তত ঐক্যমত প্রতিষ্ঠিত হয়েছে, পারলে আরো কয়েকটাতে যদি আসলে এখনো যে কিছুটা সময় আছে, আরো কিছু যদি ঐক্যমত্য যদি তৈরি করা সম্ভব হয়, এগুলো করে যদি আমরা এগুলো আসলে এইবার অন্তত বাংলাদেশের জনগণের কাছে তার বেসিক জায়গাগুলোর যদি কিছু পরিবর্তন আমরা তার কাছে পৌঁছাতে পারি, আমি নিশ্চিত যে এরপরে আর এটাকে কেউ আসলে আর থামাইতে পারবে না। তো দিদার ভাই বলছিলেন তাহলে আমাদের ঐকমত্যের উপর ভিত্তি করে ধারাবাহিকভাবে আগাইতে হবে, যে একসাথেই যে আমরা সব একসাথে পরিবর্তন করে ফেলবো এরকমটা আপনি মনে করছেন না। আস্তে আস্তে যেহেতু আমরা একটা ঐকমত্যে আসছি এবং আপনি বলছেন যে এই সরকার আগামী সরকার এভাবে আস্তে আস্তে সংস্কার হতে থাকবে, এটাই তো? অ্যাবসলিউটলি আমরা এই জন্য এটাকে বলি যে আমরা গণপরিষদ বলি, কিন্তু আমরা ক্লিয়ার করার জন্য এটাকে বলি যে হচ্ছে সংবিধান সংস্কার সভা, যেটা আমরা মিন করি যে জাস্টিফাইড যে ওয়েটা, যেটার মাধ্যমে আসলে সবচেয়ে কম ঝুঁকি এবং এই সময়ের মধ্যে যত বেশি অর্জন করা যায়, সেই জায়গাটা একটা রিজনেবলি বড় প্রোগ্রেস। খুবই পরিষ্কার। তো আমি যাচ্ছি, আমার খুব ইন্টারেস্টিং একটা প্রশ্ন মাথায় আসলো, যেহেতু আমাদের আলামিন ভাই আমাদের সাথে যুক্ত হয়েছেন এবং তিনি একজন অনলাইন অ্যাক্টিভিস্ট এবং শিক্ষায় কাজ করছেন, যেহেতু ওনার নিজের আলামিন একাডেমির ফাউন্ডার এবং ডিরেক্টর তিনি। তো আপনি বলছিলেন যে আপনার কাছে একই রকম প্রশ্ন করতে চাই যে রাষ্ট্রের মৌলিক সংস্কার বলতে আপনি বলেছেন যে বাংলাদেশে একটা খুব ইম্পর্টেন্ট একটা প্রবলেম আপনি আইডেন্টিফাই করেছেন, যে বাংলাদেশে শিক্ষকদেরকে সামাজিকভাবে রাষ্ট্রীয়ভাবে যে মর্যাদা, সেটা এখন আসলে যে জায়গায় আমাদের যাওয়া দরকার একটা উন্নত দেশ গড়ার জন্য, উন্নত রাষ্ট্র গড়ার জন্য, শিক্ষা তো জাতির মূল মেরুদণ্ড আমরা বলি, তো সেই জায়গায় অবভিয়াসলি নেই এখন। তো এই যে চিন্তা, মানুষ শিক্ষকদেরকে যে সম্মান দিচ্ছে না, বা শিক্ষকদের যে বেতন কম বিভিন্ন লেভেলে, এবং আপনি বলছেন যে মানুষ মনে করে এরকম যে যার কোনো গতি হয়নি, অন্য কোথাও কিছু করতে পারবে না, সে শিক্ষক হবে। এই মানসিকতাটার পরিবর্তন না হলে কি আসলে রাষ্ট্র কাঠামো এটা পরিবর্তন ঘটাতে পারবে বলে মনে হয়? আর যদি সেটা করতো, এটা কি অনেক দীর্ঘ মেয়াদী প্রসেস বলে মনে হয় কিনা? আপনি শিক্ষা সংস্কার নিয়ে যদি কথা বলতে চান, আমাদের পূর্ববর্তী টার্মে, শেখ হাসিনার টার্মে হচ্ছে আপনি দেখবেন যে কয়েকটা শিক্ষা পরিবর্তন নেওয়ার কিন্তু চেষ্টা করছে। বিশেষ করে হচ্ছে তাদের সিলেবাস পরিবর্তনগুলো নিয়ে যে কাজগুলো করা হয়েছে, এটা আসলে খুব গ্রাউন্ড লেভেলের কাজটা এখানে হয় নাই। আসলে দেখা যায় যে কয়েকটা ইউরোপিয়ান কালচারের যে পড়াশোনা আর বাংলাদেশের কালচারের পড়াশোনা কিন্তু এক না। আপনি এখানে একটা ক্লাসরুমে দেখবেন যে একটা প্রতিষ্ঠানে 3000-এর স্টুডেন্টের পাশাপাশি এখানে টিচার থাকতেছে কয়জন। আমাদের কিন্তু ওই টিচার ফেসিলিটিস আমরা প্রোভাইড করতে পারি না। ফলে যেটা হয় যে আমাদের আসলে এমন একটা কম্বাইন একটা সিস্টেম আমাদের প্রয়োজন পড়ে, যেখানে আসলে টিচার এবং স্টুডেন্টের মধ্যে একটা সমতার প্রয়োজন পড়ে। এখানে যদি অন্তত আমরা 30-40 জন স্টুডেন্টের এগেনস্টে একজন টিচার হচ্ছে অ্যাপয়েন্ট করতে পারি, তাইলে কি হয়, সে হচ্ছে শিক্ষার্থীদের যেমন গ্রুপ ওয়ার্ক কাজ করাইতে পারবে, যেমন একটা হচ্ছে পার্সোনাল গাইডেন্সও তখন দিতে পারবে। তখন হচ্ছে আপনি অনেক জিনিসে আস্তে আস্তে ইমপ্লিমেন্ট করতে পারবেন। আর শিক্ষা ব্যবস্থায় যে কোনো কিছু হুট করে নিয়ে আসার চাইতে অন্তত একটা গ্রাউন্ড লেভেলে আপনার হচ্ছে এক্সপেরিয়েন্সের দরকার পড়ে। আপনি এটা কতটা আসলে জাস্টিফিকেশন করে আমাদের এই বাংলাদেশের সিস্টেমটার সাথে, বাংলাদেশের স্টুডেন্টদের সাথে, অভিভাবকের সাথে এই জিনিসগুলো নিয়ে আসতে হয়। তারপর হচ্ছে টিচারদের প্রপার ট্রেনিং না দিয়ে দেখা যায় যে এডুকেশন সিস্টেমগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে। সো এইটা যেমন স্টুডেন্টদের মধ্যে একটা বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করে, সেমন টিচারদের মধ্যে, সেমন হচ্ছে অভিভাবকদের মধ্যে। আমি আমার রিজনের টিচারদের নিয়ে যদি কথা বলি, বিশেষ করে অনেক শিক্ষা সভায় আমাদের শিক্ষকদের সভা হয়, সেক্ষেত্রে এই আলোচনা হয়ে ওঠে যে তারা অনেকাংশে নিজেরাও জানে না যে তারা কি করবে। সো আগে আসলে কোন একটা সিস্টেম ইমপ্লিমেন্ট করার আগে সেটা হচ্ছে টিচারদের আসলে প্রপার ট্রেনিং দিতে হবে। আর টিচারদের ট্রেনিং দিতে গেলে সেক্ষেত্রে প্রপার টিচার আমাদের লাগবে। টিচারদের সুযোগ সুবিধাগুলো বাড়াইতে হবে, তাদের বেতন কাঠামো, সামাজিক মর্যাদার ব্যাপারটা খেয়াল করতে হবে, তাদের যদি আলাদা একটা পে স্কেল থাকে এই নিয়ে কাজ করতে হবে। যখন আপনি শিক্ষকরা, ভাই এই প্রসঙ্গটা আসলে আমি একটু পিন পয়েন্ট করতে চাচ্ছিলাম, যে আপনি তো বলছিলেন যে সামাজিক মর্যাদা, এখন হঠাৎ করে তো সমাজের সবাই যা মনে করছে, আপনি যেমন বলছিলেন যে সবাই মনে করে যে ক্যারিয়ারে অন্য কিছু করতে পারে না সে শিক্ষক হয়, বা শিক্ষকের যেহেতু বেতন কম, কম সম্মান করবে।
সমাজের মানুষ যদি এরকম চিন্তা করে, তাহলে কি রাজনীতিবিদ বা যারা রাষ্ট্র সংস্কার করবে তাদের পক্ষে সম্ভব যে শিক্ষকদের যেই পরিমাণ আপনার টুলস বা যে পরিমাণ সুযোগ সুবিধা, বেতন ভাতা এগুলো বাড়ানো, এটা করতে পারা? তো এটা তো আগে আমার মনে হয় সমাজ থেকে মানুষের চিন্তার পরিবর্তনটা হওয়ার পরে হয়তো ওটা করা সম্ভব। তো এটা কি আপনার কাছে মনে হয় কিনা যে খুব দ্রুত হবে? আচ্ছা, সমাজ থেকে যে জিনিসটা আসে এটা আসলে আপনি খুব তাড়াতাড়ি আসলে এটা ফলপ্রসূটা পাবেন না আর কি। মানুষের আমাদের দেশটা খুব বেশি একটা শিক্ষিত একটা দেশ না আসলে, মেজরিটি পার্সন কিন্তু আসলে শিক্ষার তলেই আছে। সো এখানে সমস্যাটা কি দাঁড়ায় যে তাদের মধ্যে প্রপার যে বুঝটা আসা যে এটা আমার জন্য সঠিক কি সঠিক না, এটা মূল্যায়নের কাতারে আনবো কি আনবো না, এই বুঝ হইতে হইতে কিন্তু অনেকটা টাইম চলে যায়। আমাদের যারা নীতি প্রণয়ন করে ওই তুলনায় কিন্তু তাদের সামাজিক বুঝটা অনেক বেশি থাকে। সো তাদেরকে আসলে এই জিনিসগুলো ভাবা উচিত, সমাজের পক্ষ থেকে আসা, দেন তারা চিন্তা করবে। এটা আসলে হয়তো আরো সামনে কয়েক যুগে না হইতে পারে। তো আমরা বাঙালিরা বেশিরভাগই আত্মকেন্দ্রিক, একটি নিজে ভালো থাকলে অন্যদিকে না তাকাইলেও চলে। সো সেক্ষেত্রে হচ্ছে সমাজে বা এই যে এখন যে আইন প্রণয়ন গুলো হবে ওই ক্ষেত্রে গুলো তারাই আসলে যেহেতু সব দিকগুলোতে সংস্কার নিয়ে কাজ করতেছে, সেক্ষেত্রে শিক্ষা দিকটারে নিয়ে সংস্কার নিয়ে কাজ করা উচিত। বিশেষ করে খালি যে আপনি টিচারদের বেতন কাঠামো বাড়াই দিলে যে হয়ে যাবে এমন না আসলে, সেটা হচ্ছে শিক্ষক নিয়োগের প্রসেসটা নিয়ে কাজ করতে হবে। আমি যদি একটা এক্সাম্পল স্বরূপ বলি যে ধরেন একজন পদার্থবিজ্ঞানের টিচার আপনি নিয়োগ দিবেন, পদার্থবিজ্ঞান টিচার নিয়োগ দেওয়ার জন্য আপনি তারে যাচাই করতেছেন কি? হ্যাঁ, আপনি হচ্ছে সাধারণ জ্ঞান যাচাই করতেছেন, আপনি হচ্ছে বাংলা ইংলিশ গুলো খুব ঢালাওভাবে যাচাই করতেছেন, তার পদার্থবিজ্ঞানের নলেজ কতটুকু যাচাই হচ্ছে। আচ্ছা, আপনি পদার্থবিজ্ঞানের নলেজটাও যাচাই করলেন, আপনি ক্যান্ডিডেট বাদ দেওয়ার জন্য বাংলা ইংলিশে ইনক্লুড করেন, ওকে ওকে ফাইন, অনেক ক্যান্ডিডেট থাকে, আপনার ক্যান্ডিডেট থেকে বাছাই করে নিয়ে আসতে হবে। কিন্তু তার কতটা প্রপার ডেমনস্ট্রেশন হয়, তার কি ডেমো ক্লাসগুলো নেওয়া হয়? আমরা খুব ভালোভাবে জানি যে একটা ক্লাসের আপনি খুব ভালো শিক্ষার্থীরা সবসময় ভালো টিচার হয়ে উঠে না আসলে। সো আমি একদম পেপার রাইটিং এ খুব ভালো তার মানে না যে আমি আসলে ভালো টিচার। সো ভালো টিচার হতে দুইটার কম্বিনেশন লাগে, একটা হচ্ছে টিচার সে জানতে হবে, ডেফিনেটলি জানতে হবে। সেকেন্ড, সে হচ্ছে মানুষের সামনে কথা বলতে পারে কিনা, গুছাইতে পারে কিনা, স্টুডেন্টের মাইন্ডটা নিয়ে খেলতে পারে কিনা। সো এই জিনিসগুলোর যে কোয়ালিটি গুলা এগুলা দেখে আসলে আমাদের এখানে শিক্ষক নিয়োগ হয় না। না আপনি হচ্ছে গভর্নমেন্ট লেভেলে হয়, না বিসিএস লেভেলে হয়, না এনটিআরসি পরীক্ষা বলেন এগুলাতে হয়। সো এইটার ফলে যেটা হয়েছে যে অনেক পরিমাণ অদক্ষ টিচার আছে। আপনি পুরো একটা শহরের মধ্যে একদম কোয়ালিটিফুল টিচার খুব কম পাবেন। একটা প্রতিষ্ঠানের মধ্যে 30 জন টিচার থাকলে আপনি বড় যে 2 থেকে 3 জন টিচার আপনি হচ্ছে সাফিসিয়েন্ট পাবেন, যাদের মনে হবে যে না তারা আসলে জানে, পড়ানো জিনিসটারে নিজের মধ্যে ধারণ করে। ফ্যাক্টরটা হচ্ছে এখানে আপনি যখন কোয়ালিটি সম্পন্ন মানুষগুলারে নিয়ে আসতে পারবেন, যে যে সাবজেক্টে দক্ষ, ওই দক্ষ মানুষগুলারে আপনি পুশ করে সামনে নিয়ে আসলেন, টিচিং পেশার সামনে নিয়ে আসলেন, তাদের বেতন কাটার মতো ডেফিনেটলি বাড়াইতে হবে, তাদের সুযোগ সুবিধা বাড়াইতে হবে। একটা 9 গ্রেডের বা একটা আপনার হচ্ছে 8 গ্রেডের যে গভর্নমেন্ট এমপ্লয়িরা আছে যে সুযোগ সুবিধা পায়, এই সুযোগ সুবিধাগুলো যখন বা এই সম্মানটা যখন টিচার পাওয়া শুরু করবে, আপনার প্রভাষকরা পাওয়া শুরু করবে, আপনার হচ্ছে 10 গ্রেডের সুযোগ সুবিধা যখন হাই স্কুলের টিচাররা পাওয়া শুরু করবে, তখন অটোমেটিকলি দেখবেন সম্মান আমাদের সোসাইটির মানুষগুলো রেসপেক্ট করা শুরু করবে। সো ব্যাপারটা হচ্ছে আগে আইন প্রণয়ন হোক আর শিক্ষক নিয়োগের পদ্ধতিটা নিয়ে কাজ করা হোক, তখন দেখবেন আস্তে আস্তে ঠিক হয়ে যাচ্ছে সবকিছু আর কি। মানে কাঠামোগত পরিবর্তনটা করলে আস্তে আস্তে সমাজেও যে একটা শিক্ষকদের প্রতি সম্মান বা সামাজিক মর্যাদা ওই জিনিসগুলো আস্তে আস্তে বৃদ্ধি পাবে। তো আপনার তো জাস্ট এক লাইনে যে আপনার ইয়াটা কি, অনুমানটা কি, কত বছর লাগতে পারে আপনি যে রাষ্ট্রের যে খাতে সংস্কার আপনি চান, সংস্কারগুলো শিক্ষা খাতে অবভিয়াসলি কিরকম সময় লাগতে পারে? শিক্ষা ক্ষেত্রে সংস্কারটাই আসলে খুব বেশি ইম্পর্টেন্ট হওয়া উচিত না, কারণ হচ্ছে এইখান থেকে আসলে ভবিষ্যতে মানুষগুলা বের হবে আমাদের এই এডুকেশন সিস্টেমের উপর ভিত্তি করে। সামনের আমলা বলেন, সামনের হচ্ছে দেশ পরিচালনা করবে, ভবিষ্যতের দেশ যারা পরিচালনা করবে তারাই তো এখনকার শিক্ষার্থী। সো এদেরকে যদি আমরা আসলে প্রপার একটা সিস্টেম দিতে না পারি না, তখন আসলে আমরা এখন হয়তো সংস্কার করবো, কিন্তু সংস্কারটা বজায় রাখার জন্য আমরা যথেষ্ট হাত পাবো না সামনে বা পিছনে। সো এই হাতগুলারে বজায় রাখার জন্য আমাদের সংস্কার নিয়ে কাজ করা উচিত। এটা হ্যাঁ ওভারনাইট হয়ে যাবে না, জিনিসটা হচ্ছে স্টেপ বাই স্টেপ আগাইতে হবে। আমাদের হচ্ছে প্রিভিয়াস যে টিচাররা আছে, আপনি হচ্ছে সবার হচ্ছে চাকরিচ্যুত করে ফেলতে পারতেন না, পড়লে করতে গেলে কি হবে যে অসংখ্য একটা মানে মোবের সৃষ্টি হয়ে যাবে যে এত মানুষ একসাথে আপনি চাকরিচ্যুত করে ফেলেন। আপনার যেটা করতে হবে যে এখন থেকে মানে সামনের যে নিয়োগ পদ্ধতিগুলো আছে, বিসিএস দেখলাম 49 বিসিএস হচ্ছে আপনার স্পেশাল বিসিএস করছে, তারপরে হচ্ছে এনটিআরসি যে নিয়োগ পদ্ধতিটা, এনটিআরসি তে প্রায় 45,000 অ্যাপ্লিকেন্ট হচ্ছে
চাকরি পায় নাই। সো এই জিনিসগুলো নিয়ে কাজ করতে হবে যে আমার এখানে যতটা সিট আছে তার ডাবল হচ্ছে বা তার সমসাময়িক একটা চেঞ্জ আসতেছে আমি দেখলাম এনটিআরসি পরীক্ষা। তো এরকম আসলে চেঞ্জ করতে হবে, কোনো একটা সিস্টেমে চেঞ্জ যখন আনবেন টিচার নিয়োগে, হ্যাঁ এখন যা আছে তা এক্সিস্টিং থাকুক, কিন্তু আমার পরবর্তী যে টিচারগুলো আমরা নিয়োগ দিব ওই টিচারগুলো যাতে কোয়ালিটি সম্পন্ন টিচার হয়। হ্যাঁ এখন মানে থেকে এই পরিবর্তনগুলো কি ভাই খুব স্বল্প মেয়াদে করা সম্ভব বলে মনে হয় আপনার, নাকি স্বল্প মেয়াদে আসলে এখানে কখনোই সম্ভব হবে না। তার কারণ হচ্ছে যে প্রত্যেকটা প্রতিষ্ঠানের তো একটা রিকোয়ারমেন্ট আছে। আমার স্কুলে এখন একজন টিচারের রিকোয়ারমেন্ট, আমি তো 10 জন টিচার এখন নিয়ে নিব না। তো সেই ক্ষেত্রে হচ্ছে যে আমার একজন টিচারই নিতে হবে। সো এরকম একজন 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 করে একটা বাঞ্চ অফ টিচার চলে আসবে, তখন আসলে আপনি এই চেঞ্জটা পাবেন, টিচারের কোয়ালিটিতে চেঞ্জটা পাবেন। আর এডুকেশন সিস্টেমের চেঞ্জটা আনতে গেলে হ্যাঁ এইটা হয়তো আপনি 2-1 বছরে খুব প্রপার একটা রিসার্চের ফলে আনতে পারবেন চেঞ্জটা। তো সেক্ষেত্রে অবশ্যই যেটা যাচাই করতে হবে, প্রিভিয়াস একটা মাসাকার যেটা হলো এডুকেশনের হঠাৎ করে আমূল পরিবর্তনে, যে এরকম যাতে হঠাৎ করে চাপাই দেওয়া না হয়, এটা যাতে ধীরে 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 ইমপ্লিমেন্ট করা হয়। শিক্ষা ব্যবস্থাটা আসলে ওভারনাইট চেঞ্জের বিষয় না। ওভারনাইট চেঞ্জ হইলে সে ধরেন 8 পর্যন্ত একটা শিক্ষার্থী একরকম ভাবে পড়ে আসলো, সে 9-এ গিয়ে হঠাৎ করে সে সবকিছুর সাথে অ্যাডজাস্ট হয়ে যেতে পারবে না। তো তারে আস্তে আস্তে একটু একটু করে তার চেঞ্জটা নিয়ে আসতে হবে, তখন সে হচ্ছে চেঞ্জের সাথে অ্যাডজাস্ট হতে পারবে, সে হচ্ছে প্রপারলি তার এডুকেশনটা পাওয়া যাবে আর কি। সব নিয়ে আমরা আলোচনা করলাম। এখন একটু আলোচনার মোড় ঘুরাতে চাই, আমি আলোচনা করতে চাই জুলাই ঘোষণাপত্র নিয়ে। তো আমি চলে যাবো আজওয়াদ হায়দার ভাইয়ের কাছে আবার। তো সব অতিথির কাছে আসবো বিভিন্ন প্রশ্ন নিয়ে এই একই জুলাই ঘোষণাপত্র নিয়ে। তো আজওয়াদ ভাই, জুলাই ঘোষণাপত্র নিয়ে আপনার ভাবনাটা আসলে কি? জুলাই ঘোষণাপত্র কয়েকদিন আগে পঠিত হয়েছে। থ্যাংক ইউ। সো আসলে একটা ঘোষণাপত্র যখন একটা জনগণের ঘোষণাপত্র হয় সেটা কি আসলে, আমরা যে আগে আলাপ করছি যে জনগণের সার্বভৌম আকাঙ্ক্ষার প্রকাশ, সেটাকে আর্টিকুলেট করা ইন ওয়ার্ডস, মানে এটাকে লিখে রাখা যে এইটাই হচ্ছে জনগণের সার্বভৌম আকাঙ্ক্ষা, সেটাই হচ্ছে একটা ঘোষণাপত্র হিসাবে হয়ে থাকে। সো এখানে ঘোষণাপত্রের কয়েকটা জিনিস কি, একটা ঘোষণাপত্র একটা জনগণের ডকুমেন্ট হয়। আমি ঘোষণাপত্রের ব্যাপারে বলতেছি, আমাদের জুলাই ঘোষণাপত্রের ব্যাপারে বলতেছি না, এটা একটা জনগণের ডকুমেন্ট হয়। তার মানে হচ্ছে জনগণ এই জিনিসপত্রগুলো চায়। সেখানে অনেক সময় জনগণ তার কনটেক্সটটাকে নিয়ে আসে যে কেন সে এই জিনিসপত্রগুলো চাইছে, তারপর সে কি জিনিসপত্রগুলো চায় সেগুলো এখানে আসে। সে একটা রিপাবলিক রাষ্ট্র চায়, সে স্বাধীন বিচার ব্যবস্থা চায়, এক্সেট্রা এক্সেট্রা। হ্যাঁ, সো বেসিক্যালি জনগণের যে সার্বভৌম আকাঙ্ক্ষা সেটার প্রকাশটাই হচ্ছে একটা ঘোষণাপত্র। এটা আসলে রাষ্ট্র দেয় না, এটা দেয় জনগণ। ঠিক আছে, জনগণের পক্ষে কেউ দিতে পারে। হ্যাঁ, সো এইখানে আসলে আগেও যেটা বলছি মানে আমাদের দর্শকদের যাতে বোঝার জন্য সুবিধা হয়, তো আমরা আলোচনা করছিলাম জুলাই ঘোষণাপত্র জিনিসটা আসলে কি। তো আমার জাস্ট ফলো আপ কোশ্চেন, তো জুলাই ঘোষণাপত্র যে আপনি বলেন যে জনগণের সার্বভৌম যে আকাঙ্ক্ষা, এটার আনুষ্ঠানিক স্বীকৃতির কি আসলে দরকার আছে নাকি? এটা মানে এটা ঘোষণাপত্র আকারে আনুষ্ঠানিক ভাবে যে পাঠ করা, এই ব্যাপারটা আপনি কিভাবে? এটার কোনো স্বীকৃতির কোনো প্রয়োজন নাই, কারণ জনগণের সার্বভৌম আকাঙ্ক্ষার ভিত্তিতে বাকি সবকিছু তৈরি হবে। সকল অথরিটির প্রাইমাল অথরিটি হচ্ছে দ্য সভারেন্টি অফ পিপল। ঠিক আছে, তার উপর দাঁড়ায় রাষ্ট্র, তার উপর দাঁড়ায় সংবিধান, তার উপর দাঁড়ায় আইন। ঠিক আছে, সো আইনের অর্ডার অফ প্রেসিডেন্স অনেক পরে আসে জনগণের সার্বভৌম ক্ষমতার দিক থেকে। সুতরাং ইন থিওরি কোনো জনগণের সার্বভৌম আকাঙ্ক্ষার প্রকাশ কোনো ঘোষণাপত্রকে কারো র্যাটিফাই করার কোনো প্রয়োজন নাই। আপনি দেখবেন না কোনো ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্সকে কোনো সংবিধান র্যাটিফাই করার প্রয়োজন হয়েছে, কখনোই হয় নাই, কারণ এটার উপর ভিত্তি করে আসলে রাষ্ট্র তৈরি হয়, আইন তৈরি হয়, এক্সেট্রা। এখন চলে আসি কুইকলি আমাদের যে জুলাই ঘোষণাপত্রটা যেটা হয়েছে। হ্যাঁ, এখানে আমাদের অরিজিনালি যদি আমরা জুলাই একটা ঘোষণাপত্র 3 অগস্ট 2024 বা 4 অগস্ট 2024 বা 5 অগস্ট 2024 বা 6 অগস্ট 2024 দিতে পারতাম, তাহলে জিনিসটা অনেক ভালো হইতো। কেন? কারণ হচ্ছে তখনও জনগণের মাঝখানেই ক্ষমতাটা ছিল। তার থেকে যখন আমরা আস্তে আস্তে দূরে যেতে লাগলাম, যেমন 31শে ডিসেম্বর বৈষম্য বিরোধী ছাত্ররা বা এনসিপি তারা দেওয়ার চেষ্টা করছে, কিন্তু বুঝতে হবে তখন এটা একটা পার্টিজান ব্যাপার হয়ে গেছে। হ্যাঁ, যে আমি যদি একটা গ্রুপ, আমি কিন্তু আসলে সকল জনগণকে এখন আর আমার সাথে আছে এটা নিশ্চিতভাবে বলা যায় না। বা এখন আমরা তাও আলটিমেটলি কি হলো, ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব আসলে জুলাই ঘোষণাপত্রটা দিলেন। একদিক থেকে এটা ভালো। এটা কি কারণ হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূসকে আমরা দেখতে পারি যে জনগণের সার্বভৌম ক্ষমতার একটা প্রকাশ হিসাবে একরকম, যদিও আমরা ইন্টারিম গভর্নমেন্টের বিভিন্ন সমস্যা নিয়ে আলাপ করা যাইতে পারে,
কিন্তু বাই এন্ড লার্জ জনগণ কিন্তু তাদের ক্ষমতা তার হাতে একটা রিপ্রেজেন্টেশন হিসেবে তাকে সে সেটা পাঠ করছে। কিন্তু ঘোষণাপত্রের কন্টেন্টের ভেতর গেলে আসলে অনেকগুলো সমস্যাজনক ব্যাপার আছে আমার পয়েন্ট অফ ভিউ থেকে। এক হচ্ছে এখানে অনেক পার্টিজান টেম্পারিং হয়েছে। পার্টিজান টেম্পারিং কথাটা কি? আপনি যখন জনগণের ঐক্যমত আর রাজনৈতিক ঐক্যমতের মধ্যে আসলে পার্থক্য আছে, ঠিক আছে? রাজনৈতিক ঐক্যমত হচ্ছে আমার পার্টিজান ইন্টারেস্টের ঐক্যমত, আমাদের ডিফারেন্ট ইন্টারেস্ট গুলোর সাথে ব্যাপারে আমরা ঐক্যমত হইলাম কিনা। কিন্তু জনগণের ঐক্যমত আরো অনেক ফান্ডামেন্টাল ব্যাপার। সো এই জিনিসপত্রগুলো এখানে চলে আসছে। একই কারণেও আমরা ঘোষণাপত্রকে পরবর্তীতে র্যাটিফিকেশনের জন্য রেখে দিচ্ছি। সো এটাও একটা প্রবলেমেটিক ব্যাপার ঘোষণাপত্রে। তাছাড়া এটার কিছু ফাংশনাল সুবিধা আমাদেরকে অবশ্যই দিবে। আমরা যদি যেহেতু আমরা আসলে বিপ্লব বারবার বেহাত হয়, সবসময় জনগণের সার্বভৌমত্ব ক্ষমতার রাইট কনসলিডেশন হয় না। তো তাও আমাদেরকে তো সামনে আগাইতে হবে। হ্যাঁ, আমাদের থেকে তো আসলে গণতান্ত্রিক বিপ্লব একদিনেই যে আসলে ঘটে যাবে কথাটা তা না। সো অ্যাটলিস্ট এটা আমাদের যেই আইন বা বিধানের মধ্যে আমাদের রাষ্ট্র ভবিষ্যতে চলবে তার মধ্যে জনগণের যে সার্বভৌম ক্ষমতা প্রকাশ ঘটাইছিল তার একটা চিহ্ন যদি আমাদের সংবিধানে থাকে, ঘোষণাপত্র হিসেবে থাকে, সেটা আমাদের জন্য কোনো খারাপ বিষয় না। কিন্তু আমি বললাম যে কিছু প্রবলেমেটিক ব্যাপার আছে ঘোষণাপত্রের মধ্যে। ধন্যবাদ আজওয়াদ ভাই। তো আমি যাব এখন দিদার ভাইয়ের কাছে। দিদার ভাই, এই জুলাই ঘোষণাপত্রে পাঠ হওয়াটা, জুলাই ঘোষণাপত্র বলতে আসলে আপনি কি বুঝছেন? মনে করেন আমাদের যারা দর্শকদের জন্য, যারা রাজনৈতিকভাবে অতটা পারদর্শী না, বিশেষজ্ঞ না, যারা জুলাই ঘোষণাপত্র বলতে একজন সাধারণ মানুষ কি বুঝবেন? এই জিনিসটা আসলে কি? মানে জুলাই ঘোষণাপত্র আসলে খুব সাধারণ মানুষের জন্য যে মানে এই জিনিসটা করা হয় বা খুব যে বোঝাও খুব জরুরত আছে, মানে আমার কাছে এই জিনিসটা আসলে মনে হয় না। রাদার এটা আসলে যে পয়েন্ট অফ ভিউ থেকে করা হয়েছে যে এক ধরনের সেফগার্ডের জায়গা থেকে আইনি জায়গাগুলোর যে ইস্যুগুলো ভবিষ্যতে রেজ করতে পারে সেগুলোকে ওভারকাম করার জন্য। এবং এখানে আজওয়াদ ভাই যে কথাটা বলছেন যে আসলে এখানটা কিছু টেকনিক্যাল ভুলও আছে, কিন্তু আমি যে জায়গাটা আসলে মোর এমফাসাইজ করতে চাই সেটা হচ্ছে যে একটা ঘোষণাপত্র হয়েছে এবং আমাদের এটা সেকেন্ড ঘোষণাপত্র, আমাদের মুক্তিযুদ্ধের একটা ঘোষণাপত্র আছে। তো এইটা আমাদের একটা সম্মিলিত অর্জন। এইটাকে এই এই যতদিন পর্যন্ত আমাদের জনগণ আমরা আসলে যে মাফিয়াতন্ত্রের বিপক্ষে লড়াইটা করেছিলাম এবং সেই কেবল কিন্তু শেখ হাসিনার বিরুদ্ধে আমরা লড়াই করেছি জিনিসটা কিন্তু সেটা না, আমরা কিন্তু হাসিনা তন্ত্র যেটা, মাফিয়া তন্ত্র যেটা, জুলুম তন্ত্র যেটা, লুটপাট তন্ত্র যেটা, তার যে আসলে পাচার তন্ত্র, সে যে আসলে নিপীড়ন তন্ত্র, হাসিনার তন্ত্র যেটা, সেটার বিরুদ্ধে কিন্তু আমরা লড়াইটা করেছি আসলে। তো অবশ্যই এবং এবং আমরা আমরা কয়েকবারই আমরা এই কথাটা আমাদের মধ্যে আসছে যে বিভিন্ন দফা ছিল আমাদের, আমাদের শেষ পর্যন্ত দফাগুলো কমতে কমতে এক দফায় আসে। এর আগে আমাদের লম্বা সময়ের একটা আন্দোলন ছিল যে আমরা যখন গণতন্ত্র মঞ্চ থেকে এবং বিএনপি সহ অন্যান্য দলগুলো মিলে যে আন্দোলনটা করছিলাম যে সরকার এবং শাসন ব্যবস্থার পরিবর্তনের লড়াই, এবং এই সব কিছু মিলিয়েই তো আসলে এই অভ্যুত্থান, এবং এই অভ্যুত্থানের একটা প্রাপ্তি হচ্ছে এই ঘোষণাপত্র, এবং সামনের দিকে আশা করছি যে আমরা জুলাই সনদও পাবো। সো এই যে আমাদের যে জনগণের যে একটা ঐক্য ছিল এবং এখনো অনেকাংশে ফ্যাসিজমের বিরুদ্ধে এই ঐক্যটা আছে, এই জনগণের যে সার্বভৌমত্বের জায়গা থেকে জনগণের যে আকাঙ্ক্ষা, এই জায়গাগুলো যতদিন পর্যন্ত আমাদের রাষ্ট্র, আমাদের পরবর্তী সরকারগুলো ধারণ করতে পারবে, আমার ধারণা এই ঘোষণাপত্র নিয়ে কোনো ধরনের অসুবিধা হবে না। আর যদি এইগুলোতে এই দেশে যদি আবারও কেউ যদি এই সকল আকাঙ্ক্ষা এবং প্রত্যাশার বিপরীতে বিপরীতে যদি এখানে আবারও একটা হাসিনা তন্ত্র ফিরিয়ে আনার, সেটা শেখ হাসিনাকে ফিজিক্যালি ফিরিয়ে আনা কিংবা অন্য কাউকে শেখ হাসিনার মতো মাফিয়া তৈরি করা, যেটাই হোক না কেন, সেরকম যদি একটা সিচুয়েশন আসে আবার, তখন হয়তো আপনার এই বিষয়গুলো গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। এবং তখন আমাদের হয়তো আপনার আবারও একটা ঘোষণাপত্র আছে কি নাই এই বিচার বিবেচনা না করেই কিন্তু আমাদেরকে আসলে তার বিরুদ্ধে লড়াইটা করতে হবে। সো যেটার জন্য যেটার বিচার বিবেচনা না করে আমরা আসলে লড়াই করছি, ৭০ সালেও আমরা করছিলাম, আসলে লড়াই যখন শুরু হয়ে গেছে তখন কিন্তু আমাদের
ঘোষণাপত্রের জন্য আমরা কেউ অপেক্ষা করি নাই। এইবারও যে আমরা লড়াইটা করলাম, আমরা কিন্তু ঘোষণাপত্র পাইছি হচ্ছে প্রায় 1 বছর পরে, ইনফ্যাক্ট 1 বছর পরেই। সো এইটার যে ওই গণ অভ্যুত্থানকে জাস্টিফাই করার জন্য এটা যে খুব বেশি প্রয়োজন আছে, বা বাংলাদেশের আপামর প্রান্তিক জনগণকে যে আসলে এই জিনিসটা বুঝতে হবে, ধারণ করতে হবে, এরকম গুরুত্বের সঙ্গে আমি জিনিসটাকে দেখি না। কিন্তু অবশ্যই এটা আমাদের একটা গুরুত্বপূর্ণ অ্যাচিভমেন্ট। এটা হওয়াটা খুবই ভালো হয়েছে। এটা আরো ভালোভাবে হইতে পারতো, কিন্তু অ্যাটলিস্ট বেটার দেন যে না হওয়া, তার চেয়ে অবশ্যই অনেক অনেক বেটার। ভাই বলছিলেন যে আমি আসলে এই প্রশ্নটা করতাম যে আমাদের পুরাতন আমাদের দেশের ইতিহাসে এরকম ধরনের কোন ঘোষণাপত্রের আরো কোনো পিছনে কোনো উদাহরণ আছে কিনা। আপনি বলছিলেন যে জি, মুক্তিযুদ্ধের একটা ঘোষণাপত্র ছিল, তো এই ঘোষণাপত্রগুলোর ফিউচারে কি তাৎপর্য থাকতে পারে? যেমন মুক্তিযুদ্ধের ঘোষণাপত্র কি আসলে আমাদের কখনো কাজে লেগেছে কিনা আমাদের এই জাতীয় না, জীবনে? জি, মুক্তিযুদ্ধের ঘোষণাপত্র আমাদের একটা গুরুত্বপূর্ণ কাজে লাগছে। সেটা হচ্ছে যে দেখবেন যে মুক্তিযুদ্ধের ঘোষণাপত্রে মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষাটা, যেহেতু আমার মনে হয় এটা সম্ভবত 12ই এপ্রিল বোধহয় এই ঘোষণাপত্রটা প্রকাশ করা হয়, এবং 17ই এপ্রিল সম্ভবত এই ঘোষণাপত্রের উপর ভিত্তি করে আসলে মুজিবনগর সরকার গঠন করা হয়, আমি যদি খুব বেশি ভুল করে না থাকি। সো কিন্তু যেটা হয়েছে যে আপনার এরপরে যখন সংবিধান বানানোর যখন প্রক্রিয়া শুরু হয়েছে, এবং তখন তো আসলে বাংলাদেশের জনগণের সঙ্গে প্রথম এবং প্রধান একটা প্রতারণা ছিল এই আমাদের যে 72-এর যে সংবিধান। এইখানটায় আপনাকে আমি খুব অল্প কথায় বলি যে 7-এর 1 যদি আপনি দেখেন, যেখানে বলা হচ্ছে যে আমাদেরকে গর্ব করে বলা হয় যে 7-এর 1-এ বলা হচ্ছে যে প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ, এবং এটা যখন বলা হয়, এটা হচ্ছে যে আমাদের সঙ্গে আরেকটা ফার্স, আরেকটা প্রতারণা। কারণ হচ্ছে যে এই বাক্যটা কিন্তু এইখানে শেষ না, এটুক আমাদেরকে বলা হয়, কারণ এটুক শুনলে আমাদের সকলের কাছে খুব ভালো লাগবে যে আরে আমাকে মালিক বলা হয়েছে। কিন্তু এটা যে আমাদের সঙ্গে প্রতারণা, এটা আপনি বুঝবেন যে এই সেন্টেন্সটা আসলে এখানে শেষ না, এরপর একটা সেমিকলন আছে, এবং এরপরে আরেকটা লম্বা 3 লাইনের একটা সেন্টেন্স আছে, যেটা দ্বারা বোঝায় যে আপনি যদি হাসিনার লোক হন তাইলে আপনি মালিক, আর আপনি যদি হাসিনার লোক না হন বা সরকারি দলের লোক যদি না হন, তাহলে কিন্তু আপনি 2 পয়সার দাম নাই, আপনার আপনার কোনো মালিকানা নাই, আপনার কোনো যান জবান সম্মান কোনো কিছুর অধিকার নাই। সো এইটা যখন আমাদের সঙ্গে এই সংবিধান করার সময় আমাদের সঙ্গে যখন প্রতারণা করা হইলো, আমরা কিন্তু বারবার রেফার করছি গণতন্ত্র মঞ্চ থেকে, রাষ্ট্র সংস্কার আন্দোলন থেকে, আমরা বিভিন্ন সময় আমরা কিন্তু এই প্রজাতন্ত্র দিবসটা পালন করতাম, যেটা হচ্ছে আমরা বলতাম যে মুক্তিযুদ্ধের ঘোষণাপত্র দিবস, মানে 12th of April, as far I can remember। আমরা এবং বারবার আমরা বলতাম যে মুক্তিযুদ্ধের ঘোষণাপত্রের যে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার, আপনি দেখেন যে এই 3টা শব্দ আমাদের সংবিধানেই নাই। ভাই, আমাদের এই 72-এর সংবিধানে মুক্তিযুদ্ধের ঘোষণাপত্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে 3টা শব্দ, যে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার, এই 3টা শব্দই আসলে অ্যাড করা হয় না, এই 3টা শব্দকে আসলে স্বীকার করা হয় না। এইরকম ভাবে প্রতারণা করা হয়েছে এই সংবিধানের মাধ্যমে আমাদের সঙ্গে। সো আবারও যদি আসলে এরকম কোনো প্রতারণা করা হয় আমাদের সঙ্গে, যেটা আমি বলছিলাম যে কখনো যদি আমাদের এখানে আবার যদি হাসিনা তন্ত্র, আবার যদি হাসিনাকে ফেরত আনা হয়, হাসিনা তন্ত্র বানানো হয়, নতুন কাউকে যদি হাসিনা বানানো হয়, তখন আমাদের এই ঘোষণাপত্রটা জরুরত হইতে পারে, যেটা আমাদের গতবার আসলে লাগছিল, যে আমরা তখন বারবার বলছিলাম যে আমার সাম্যের বাংলাদেশ কোথায়, আমার মানবিক মর্যাদার, আমার সুবিচারের বাংলাদেশ কোথায়, যে প্রশ্নগুলো আমরা তাদেরকে বারবার করছিলাম, এবং যেটার ফলাফল আমরা সবাই আজকে গণ অভ্যুত্থানের মাধ্যমে আসলে পাইছি। কিন্তু এটা আসলে গণ অভ্যুত্থানের মাধ্যমে পেয়ে গেছি জিনিসটা না, এটা একটা বড় অগ্রগতি, কিন্তু এটা শেষ না, এটা শুরু। সো আলটিমেট বেনিফিট হবে যদি আমরা আসলে এই সেকেন্ড যে রিপাবলিক, কিংবা আপনার সেকেন্ড রিপাবলিক না বলে আমি যদি বলি যে সংবিধানের যে সংস্কার, এটা যেই নামে আপনি বলেন না কেন, আমরা যদি আসলে সংবিধানকে জনগণের অধীনস্থ যদি আমরা আসলে করতে পারি, জনগণের মালিকানা যদি আমরা আসলে এই রাষ্ট্রে নিশ্চিত করতে পারি, সেটা যে নামে আপনি বলেন, আমার কোনো নামে কোনো অসুবিধা নাই, তখন আসলে আমাদের এই সব কিছু সফল হবে। এই মুক্তিযুদ্ধের ঘোষণাপত্র বলেন, তার ধারাবাহিকতায় আজকের দিনে যে জুলাই ঘোষণাপত্র, এই সবকিছু আসলে তখন সফল হবে। ভাই যেটা বলছিলেন যে মুক্তিযুদ্ধের একটা ঘোষণাপত্র, সেটা 72-এর সংবিধানে আসলে সেটার প্রতিফলন পড়েনি, কিন্তু অ্যাটলিস্ট আমরা তো এটা বলতে পারি যে ওই ঘোষণাপত্রটা থাকার কারণে যেটা হয়েছে যে আমরা
বলতে পারি মানুষকে যে ওই যে ঘোষণাপত্র এটা ছিল, এই ব্যাপারে আমরা একমত হয়েছিলাম, আমাদের জাতীয় অস্তিত্ব, আমাদের জাতীয় যে সংগ্রাম ছিল, এই সংগ্রামটা এই মানবিক মর্যাদা, সাম্য, ন্যায় বিচারের ভিত্তিতে, কিন্তু সেটা হয়নি। অ্যাটলিস্ট আমরা এটুকু দেখাতে পারছি। তো জুলাই ঘোষণাপত্রের সাথেও যদি এরকম কোনো যেটাকে গাদ্দারি বলা হয় সেটা যদি করা হয়, তাহলে আমরা উই ক্যান অলওয়েজ রিফার ব্যাক টু দিস ডকুমেন্ট, যে এই যে আমাদের জুলাই ঘোষণাপত্রে আমরা একমত হয়েছিলাম, এই ধরনের বাংলাদেশ আমরা চাই, সেটা হচ্ছে না। এটা এই জায়গাটায় জি সরি Sure ভাই, এক সেকেন্ড, এই জায়গাটায় আমাদের এই ঘোষণাপত্রটা এত পুয়ারলি ড্রাফটেড হয়েছে আনফরচুনেটলি, যে এটা আসলে কতটুকু কাজে লাগবে আমি জানি না, বাট লিস্ট একটা ঘোষণাপত্র আছে। এইটাই এখন, যেহেতু আমাদের হাতে আসলে সময় খুব কম, আমাদের আপনার ডানপন্থী বামপন্থীদের বিভিন্ন তর্জন গর্জন আমরা শুনতে পাচ্ছি, আমরা প্রতিবেশী দেশগুলোর বিভিন্ন ষড়যন্ত্রের যে আলাপগুলো আমরা আসলে শুনতে পাচ্ছি। আমাদের হাতে সময় যদি থাকতো তাহলে আমরা আসলে এই প্রত্যেকটা শব্দ ধরে ধরে হয়তো আমরা আলাপ করতাম, কারণ আমাদের যে 54 বছরের যে অভিজ্ঞতা এবং এর আগে যে প্রায় 150 বছরের যে একটা পরাধীনতার যে আসলে আমাদের ইতিহাস, এবং সেখান থেকে আমাদের যে আসলে অভিজ্ঞতা, আমাদের এখানে যে কলোনিয়াল যে একটা অভিজ্ঞতা, আমাদের এই সবকিছু সকল অভিজ্ঞতা নিংড়ে দিয়ে আমরা হয়তো প্রত্যেকটা শব্দকে আমরা হয়তো ঠিক করার চেষ্টা করতাম, কিন্তু আনফরচুনেটলি উই ডোন্ট হ্যাভ দ্যাট লাক্সারি দ্যাট টাইম। সো আমাদেরকে আসলে মোটামুটি একটা ধরতক্তা মারপের টাইপের করে একটা ন্যূনতম জায়গায় আসলে নতুন করে একটা রাষ্ট্র ব্যবস্থা শুরু করতে হচ্ছে। আজওয়াদ ভাই মনে কিছু বলতে চাচ্ছিলাম। আমি বলতে চাচ্ছি, আমি যেভাবে দেখি, হ্যাঁ, এখানে জনগণের আকাঙ্ক্ষার কোনো পরিবর্তন কিন্তু আমরা বলতেছি না এই ঘোষণাপত্রের মাধ্যমে। এখানে আমরা একটা আমাদের ইতিহাসের একটা নতুন ইভেন্টকে আমরা লিখে রাখছি, যেটাকে আমরা রেফার করতে পারি, কিন্তু আকাঙ্ক্ষা রিমেন্স দ্য সেম। কি আকাঙ্ক্ষা? সাম্য, মানবিক মর্যাদা আর সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করে এরকম একটা ইনসাফের রাষ্ট্র আমরা গড়ব। সেটা 72 সালে যেটা হইছে, যেটাকে অনেকে বলে যে 71-এর মুক্তিযুদ্ধের সংবিধান, এর থেকে বড় মিথ্যা কথা আর কিছুই হইতে পারে না। এটা হচ্ছে 71-এর জনযুদ্ধের বিরুদ্ধে একটা প্রতি বিপ্লবের প্রতীক হইতেছে 72-এর সংবিধান, যেটা কি করছে, এই পুরা ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে 1947 সালে যখন ব্রিটিশরা চলে গেছে, আমরা একটা কলোনিয়াল ল পরিবর্তন করতে পারি নাই, ঠিক আছে? সো সেই স্ট্যাবলিশমেন্ট শুধুমাত্র সাদা ব্যুরোক্রেটদেরকে বাদ দিয়ে আমরা আমাদের মতো বাদামি দেখতে ব্যুরোক্রেটদেরকে এবং রাজনৈতিক স্ট্যাবলিশমেন্টের হাতে ক্ষমতা কুক্ষিগত হয়েছে 1971 সালে। ওয়াইল এখানে বাঙালির জাতিসত্তা, তার যে আলাদা সত্তা আছে, তার যে রাষ্ট্র করার তৈরি, এবং এই ভূখণ্ডের জনগণের একটা ইনসাফের রাষ্ট্র সে করতে চাইছে, কিন্তু তার সে আগের যে আকাঙ্ক্ষা ওটা একই আছে, যে তার মুক্তি, তার লিবার্টি সে চায়। 2024 সালে একই ঘটনাটাই ঘটছে। 1972 সালে সংবিধান ঘটনা হওয়ার সময়ও আমরা সেই একই স্ট্যাবলিশমেন্টের হাতে কুক্ষিগত ক্ষমতা দেখছি। এখন আমরা এই সংস্কার, পুনর্গঠন, যাই কিছুই বলি না কেন, সেখান থেকে বাইরে যাওয়ার জন্য কিছুটা চেষ্টা করতেছি। একদিনে কোনোদিন বাইরে যেতে পারবো না। হঠাৎ একদিন খুব ভালো একটা সংবিধান তৈরি করে দিলেই যে পরবর্তী দিনে সবকিছু ঠিক হয়ে যাবে, তা ঠিক না। এই সামাজিক যে আন্দোলনটা, এই চেতনাটা কিন্তু আমাদেরকে জাগায় রাখতে হবে, এটার পিছিয়ে কাজ করতে হবে। কাজ যদি নাও করি আনকনশাসে, কিন্তু সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার থাকবে, ঠিক আছে? এটাকে যদি দাবায় রাখা হয়, আবার অগ্নুৎপাত ঘটবে, আবার আমরা বিপ্লব করব বা অভ্যুত্থান করব, কিন্তু এই সংগ্রাম শেষ হবে না। চমৎকার। আরেকটা জিনিস যে এস্টাবলিশমেন্টের হাতে কুক্ষিগত ক্ষমতা, এটা নিয়ে আমাদের একটা বিস্তারিত আলোচনা করা দরকার। সেটা দেওয়ার জন্য হয়তো দিদার ভাইকে সারা রাত জাগতে হবে। তো আমরা আজকে অন্য জিনিস নিয়ে শেষ করবো। এটা খুবই চমৎকার বলেছেন আজব ভাই, দিদার ভাই, আপনি দুজনই। আলামিন ভাই, তো এই জুলাই ঘোষণাপত্র নিয়ে আপনার মূল্যায়নটা কি? আপনার যে গত বছরের যে জুলাই বিপ্লব এবং তার প্রত্যাশা এবং প্রাপ্তি আপনি যদি মিলান, যে জুলাই ঘোষণাপত্রে আপনার ক্রিটিক এবং আপনার ভালো লাগার জায়গাগুলো যদি বলা। প্রথমত আমি দিদার ভাইয়ের সাথে একটু যুক্ত করতে চাই, সেটা হচ্ছে যে জুলাই সনদপত্রের দরকারটা কেন? আসলে জুলাই সনদপত্রের দরকার আছে কেন? দরকার আছে যে এই যে একটা আন্দোলন হইল, এটা ঘোষণাপত্র, এটা হচ্ছে আপনার একটা কিন্তু স্বীকৃতির প্রয়োজন আছে এটা রাষ্ট্র পর্যায় থেকে, যেহেতু ইউনূস সরকার আসলে জনগণের ম্যান্ডেট নিয়ে কিন্তু এই সরকার গঠন করছে, ঠিক আছে? জনগণের একটা দেখা যায় যে গ্রুপ অফ পিপলস মিলেই কিন্তু এই আপনার হচ্ছে ইউনূস সরকারকে আপনার সরকার প্রধান হিসেবে নিয়ে আসা অথবা এই রাষ্ট্র পরিচালনার দায়িত্বে দেওয়া। সেক্ষেত্রে জনগণের হয়েই কিন্তু এই যে জনগণ যে আন্দোলনের অংশগ্রহণ করছে, এটার কিন্তু একটা স্বীকৃতি স্বরূপ হিসেবে আমরা জুলাই ঘোষণাপত্রটা আমরা পাই।
যে জিনিসটা আসলে একটা পটভূমি আসলেই ছিল আসলে জুলাই ঘোষণাপত্র। যে ঘোষণাপত্রে হয়তো আমরা জুলাইয়ের যে সংগঠিত যে আন্দোলনগুলো আছে এটার একটা আমরা স্বীকৃতি দিতে পারি, যাতে ভবিষ্যতে হচ্ছে আইনগত বিষয় নিয়ে হচ্ছে যে বাধাগুলো থাকে, যারা জুলাই আন্দোলনের সম্মুখ সারে যারা নেতারা ছিলেন তারা যাতে ইন ফিউচারে এই প্রবলেমগুলোতে না পড়ে। সেকেন্ড হচ্ছে আপনার এই জুলাই ঘোষণাপত্র যদিও একটা সূচনা হইতে পারে, কিন্তু এটার পরিণতি কিন্তু আসলে আমরা জুলাই সনদে দেখতে চাই। সেটা হচ্ছে যে জনগণের আকাঙ্ক্ষা, জনগণ যে জিনিসগুলো চায়, যে তাদের মৌলিক যে সংস্কারগুলো প্রয়োজন আছে, এই জিনিসগুলো কিন্তু জুলাই সনদে আসলে বাস্তবায়ন হওয়াটা খুব বেশি প্রয়োজন। সংবিধান জিনিসটাই এমন যে এটা আসলে কনস্ট্যান্ট কোনো রাশি না, এটা এমন একটা জিনিস হওয়া উচিত যেটা ভেরিয়েবল। অর্থাৎ আমরা যে জিনিসটা দেখি যে প্রত্যেক দশক পরে পরে কিন্তু মানুষের মন মানসিকতা চাহিদা জিনিসগুলো কিন্তু পরিবর্তন হয়। আপনি 72 সালের কনস্ট্যান্ট একটা বিধান দিয়ে কিন্তু আপনি 24-এর বা 25-এর এই যে সময়টাতে আইসা চালাইতে পারবেন না, কারণ 72 সালে দেশ যে জায়গায় আসিল 24-25 আইসা কিন্তু দেশ ওই জায়গায় নাই। 72 সালে যে জনগণ আসিল 24 সালে কিন্তু ওই জনগণ নাই, ওর মানসিকতা নাই। সো আপনি ওই চাহিদার বিচার দিয়েও কিন্তু ওই 72 সালের সংবিধান দিয়ে এখন চালাইতে পারবেন না। আপনার যেটা করতে হবে সেটা হচ্ছে যেটা নতুন সংবিধান, নতুন আঙ্গিকে নিয়ে আসতে হবে, যাতে এখনকার মানুষের চাহিদাগুলা আপনার হচ্ছে পূরণ করতে পারে। হ্যাঁ, এখন হচ্ছে যেহেতু আসলে সময়টা খুবই কম, সময়টা আসলে এমন না যে 5-6 বছর টাইম নিয়ে একটা সংবিধান করা হইতেছে যেখানে কোনো প্রকার ত্রুটি থাকবে না, এমনটা কিন্তু হবে না। আপনি যতই আলোচনা করেন, যতই ঐক্যমত গঠন করেন, দেখবেন এইখানে কিন্তু মতাদৈক্যের জায়গাটা থাকবে, যেহেতু এটা খুব তড়িৎ গতিতে করা হইতেছে এবং অনেক মতাদৈক্য আসলে ওই জায়গায় সলভ করা হইতেছে না। সেক্ষেত্রে যে বিষয়গুলোতে আপনার ঐক্যমত আসতেছে ওইগুলাতে কনস্ট্যান্ট রাখা, যে বিষয়গুলোতে ঐক্যমত আসতেছে না ওই বিষয়গুলোর ভেরিয়েবল রাখা যায়, যাতে করে ইন ফিউচার আপনার হচ্ছে এইগুলা পরিবর্তনযোগ্য হইতে পারে। হ্যাঁ, সব জিনিস পরিবর্তনযোগ্য না, বাট কিছু জিনিস হচ্ছে আপনার পরিবর্তনযোগ্য। এমন জিনিস আপনি পরিবর্তনযোগ্য রাখলেন যে জিনিসটা আসলে কোন একটা সরকার প্রধান গিয়ে পরিবর্তন করে ফেললো, আলটিমেটলি আরো একটা আমরা অভ্যুত্থানের দিকে যাব, যেটা হচ্ছে আজাদ ভাই আমাদের যে জিনিসটাতে ইঙ্গিত দিচ্ছেন। তো আমরা আর একটা অভ্যুত্থান চাই না, আসলে আমরা চাই যে জনগণের মৌলিক যে অধিকারগুলা, ওই বিষয়ক যে সংস্থারগুলা, এগুলা কনস্ট্যান্ট থাকুক। হ্যাঁ, যে জিনিসগুলো হয়তো ঐক্যমতে আসা সম্ভব হয় নাই, ওই জিনিসগুলা পরবর্তীতে আপনি নির্বাচনের পরে বলেন অথবা নির্বাচনের আগে বলেন, সেটা হচ্ছে যাতে আপনার একটা গণপরিষদের মাধ্যমে যেখানে সর্বস্তরের মানুষ থাকবে, নট অনলি যে যারা নির্বাচিত সরকার শুধুমাত্র তারাই থাকবে এমন না, আরো যে উচ্চস্থানীয় মানুষগুলো আছে যারা আসলে দেশের এই জিনিসগুলা সম্পর্কে খুবই অভিজ্ঞ, ওই ধরনের মানুষ নিয়ে কিন্তু একটা গণপরিষদের দরকার পড়বে, যেখানে সবার মতাদৈক্যের উপর ভিত্তি করে এবং জনগণের পক্ষ থেকে জনগণের চাহিদার উপর ভিত্তি করে দেন একটা সংস্কার আসবে। সংস্কারটা আগে যেটা হইতো, ধরুন সংবিধান সংস্কার হইতো, কিন্তু সংবিধান সংস্কারটা দলের পক্ষে হইতো। কেন আমরা আসলে 72-এর পরে এই পর্যন্ত আসলে জনগণের চাহিদা সম্পন্ন সংস্কার পাই নাই? এর কারণ হচ্ছে যারাই আসলে সংস্কার করছে এই সংবিধানটা সংসদ ভিত্তিক হচ্ছে আপনার পরিবর্তন হয়েছে। সংসদে থাকতেছে একক বিশিষ্ট রাজনৈতিক দল, আমি বিএনপি থাকলে বিএনপি থাকতেছে, আওয়ামী লীগ থাকলে আওয়ামী লীগ থাকতেছিল। তো সেক্ষেত্রে কি হইতেছে, একটা দল যখন থাকবে মেজরিটি, তখন মেজরিটির ভিত্তিতে ওই তাদের চাহিদাটাই পূরণ হইতেছে, আলটিমেটলি জনগণের চাহিদাটা পূরণ হইতেছে না। আপনি জনগণের চাহিদা পূরণ করতে গেলে আপনার সর্বস্তরের মানুষ নিয়েই কিন্তু সংবিধান সংশোধনের দিকে আগাইতে হবে। তখন হচ্ছে কি যে আপনার যে বিষয়গুলো এখন মীমাংসিত হবে না, যেহেতু খুবই অল্প সময়ের মধ্যে সংস্কারটা হচ্ছে, সেইগুলো যাতে ভবিষ্যতে আপনার মীমাংসিত হওয়ার একটা পন্থা বা পথ এটা খোলা থাকে। আজওয়াদ ভাই, আপনার কাছে আমার প্রশ্ন থাকবে এরকম যে জুলাই সনদে যে এতগুলা রাজনৈতিক দল বা যে অভ্যুত্থানের পক্ষের শক্তি যে একমত হইল যে আমাদের রাষ্ট্রের ঠিক এই ধরনের সংস্কার দরকার এবং আমরা করবো, এই ব্যাপারে আমরা একমত, এই ঐকমত্যটাকে কি আপনি পজিটিভ, কতটুকু পজিটিভ মনে করছেন যে অ্যাটলিস্ট জনগণের সংবিধান হওয়ার তৈরি করার দিকে একটা ধাপ কিনা, এটা খুব উল্লেখযোগ্য একটা ধাপ কিনা, আপনার কাছে মনে হয় কিনা যেটা কি আমাদের খুব একটা যে ঐকমত্য হয়েছে এটাকে কত ইম্পর্টেন্ট মনে করেন আপনি? অবশ্যই অবশ্যই। সো আমি এক সেন্টেন্সে বলি আসলে সনদটা কি। সনদটা হচ্ছে এই যে আকাঙ্ক্ষা, এই আকাঙ্ক্ষাটা আসলে রাষ্ট্র কাঠামোর ক্ষমতার পুনর্বিন্যাসের মাধ্যমে জনগণ তার ক্ষমতা কিভাবে রিকারিংলি ডে ইন ডে আউট প্র্যাকটিস করতে পারবে, সেটার জন্য কি মাইক্রো চেঞ্জগুলো দরকার, ক্ষমতা কাঠামোর বিন্যাসে কি চেঞ্জগুলো দরকার সেগুলো আমরা বলতেছি, এবং আমাদের জনগণের কোন ইনস্টিটিউশনগুলো দরকার সেগুলোর একটা অ্যাগ্রিমেন্ট। এবং এটা অবশ্যই খুবই খুবই ভালো জিনিস। গণতান্ত্রিক বিপ্লব যে সবসময় অস্ত্র নিয়েই করতে হবে এটা নেসেসারি না। আমরা গণতান্ত্রিক পদ্ধতিতেও গণতান্ত্রিক বিপ্লব করতে চাই, করতে পারি, এবং এটা গণতান্ত্রিক পদ্ধতিতে ইটারেটিভলি
হইতে পারে। আপনি যদি দেখেন আমেরিকান কনস্টিটিউশন যখন প্রথম তৈরি করা হয়েছে তখন কিন্তু বিল অফ রাইটস ছিল না। পরবর্তীতে দেখছে না না আরো জিনিস আমাদের প্রয়োজন, আমরা বিল অফ রাইটস দাঁড়াবো। 13 অ্যামেন্ডমেন্টের আমেরিকাতে স্লেভারি অ্যাবলিশমেন্টের মতো কাজ হয়েছে, পরবর্তীতে সিভিল রাইটস, অ্যান্ড এগুলো প্রত্যেকটাই কিন্তু বিপ্লবের সমান প্যারাডাইম শিফটিং পরিবর্তন, কিন্তু একটা গণতান্ত্রিক পদ্ধতির মাধ্যমে হয়েছে। বিগ প্রবলেম যখন হয়েছে সিভিল ওয়ারও হয়েছে। তো গণতান্ত্রিক পদ্ধতি আসলে আমরা যদি আমাদের স্টেবিলিটি দরকার, আলটিমেটলি আমাদের সমাজে জনগণের কাছে আমাদের আসলে সব সমস্যা, মেইন সমস্যাটা কি আমাদের সোশিও ইকোনমিক যে প্রবলেম গুলো, আমার দেশের মানুষ খাইতে পারতেছে না, তার শিক্ষা নেই, বেসিক জিনিসগুলো যখন আমি তৈরি করতে পারবো সমাজের মনও অটোমেটিকলি তৈরি হবে। এবং এই কিছু এগ্রিমেন্ট যদি আমরা থাকি যেখানে আমরা অ্যাটলিস্ট মানুষকে 70% হইলেও যদি আগের 0% থেকে 50% হইলেও যদি আমরা জনগণের সার্বভৌমত্বের প্রকাশ করতে পারি রাষ্ট্র ক্ষমতা কাঠামোর বিন্যাসের মাধ্যমে, ডেফিনেটলি এটা আমাদেরকে সামনের দিকে আগায় নিয়ে যাবে। আর আমাদের সমাজে যখন মনগুলো আরো শক্ত হবে আস্তে আস্তে এগুলো আমরা গণতান্ত্রিক পদ্ধতিতেও ইমপ্রুভ করতে পারি। অবশ্যই আমি এটাকে খুবই পজিটিভ ভাবে দেখি। কিন্তু এখন ওই যে দিদার ভাই যেটা বলছে, একটা এটাকে আমরা কিভাবে এটাকে আমি কিভাবে আসলে একটা এটাকে কিভাবে বৈধতা দিব রাইট ভাবে, যেটাকে আমরা সংবিধান সংশোধন পরিষদ করে। কারণ কি আমরা যখন ভোট চাই একটা সংসদ বানাই, বুঝতে হবে একটা সংসদ কিন্তু সংবিধানের অধীনে একটা জিনিস, তার কিন্তু অটোমেটিক্যালি সংবিধানকে আমূল পরিবর্তন করার ক্ষমতা নাই। তার মানে আমি যদি তফসিল করার সময় জনগণকে বলে নেই যে আমি আপনাদের কাছে ম্যান্ডেট চাচ্ছি, যে এই আপনার ম্যান্ডেটটা ব্যবহার করে আমরা সংবিধানের মৌলিক পরিবর্তনগুলা ঘটাবো, তাহলে সেই ক্ষেত্রে আমরা এটা অনেক, এটা আসলে আইনি বৈধতা হবে। কারণ আমি সোজা কথা কি, সুপ্রিম কোর্টে মনে করেন কেউ একজন এসে ভবিষ্যতে তার পছন্দ মতো একজন জাজ নিয়োগ করে সেই জাজকে দিয়ে ইজিলি সে এই সব মৌলিক পরিবর্তন গুলোকে মুভ করে দিতে পারবে না। এটা অনেক আইনি সুরক্ষা থাকে। এগুলা ডেফিনেটলি ভেরি ভেরি ইম্পর্টেন্ট জিনিস। এখন এগ্রিমেন্ট ইজ নট অল, ইমপ্লিমেন্টেশনও আসলে আমাদের দেখতে হবে। আমরা ইমপ্লিমেন্টেশনে আগে সবসময় অনেক সমস্যা হচ্ছে, কিন্তু সেখানেই ওই তো জাগ্রত জনতা আছে। আমরা যদি ভুলে, সংগ্রাম আমাদের করা লাগতেই পারে, এই জন্য আমাদের রেডি থাকতে হবে, কিন্তু আমাদের উই উইল হোপ ফর দ্য বেস্ট, যে আমরা আসলে শান্তিপূর্ণ ভাবে গণতান্ত্রিক প্রক্রিয়াতে যদি শেষ করতে পারি সেটাই। তো আলামিন ভাই, আপনার কাছ থেকেও একটু জুলাই সনদের ব্যাপারে, জুলাই সনদটা যেহেতু 27 পৃষ্ঠা যে ডকুমেন্টটা আমাদের সামনে এসেছে, তো এটা সম্পর্কে আপনার সংক্ষিপ্ত মূল্যায়ন কি, আর আপনি কি মনে করেন কিনা যে আপনি কথা বলছিলেন যে জনগণের সংবিধান হয়ে ওঠেনি কখনো, আমাদের স্বাধীনতার পর থেকে সংবিধানের ছোট ছোট সংশোধনী এসেছে যেটা শুধুমাত্র একটা নির্দিষ্ট ক্ষমতা কেন্দ্রিক গোষ্ঠীকে সবসময় উপকৃত করেছে, কিন্তু জনগণের উপকারের জন্য সংবিধান হওয়ার ক্ষেত্রে এই জুলাই সনদটাকে আপনি কতটুকু ইম্পর্টেন্ট মনে করছেন এবং আপনার ওভারঅল মূল্যায়ন? আচ্ছা, আমি শুরুতে দিদার ভাইয়ের আগের কথাটা বলতে চাই, সেটা হচ্ছে যে আমার আসলে সংশোধনী বলাটাই আসলে ইচ্ছা ছিল, বাট হয়তো আমি ওয়ার্ড চুজিং এর ক্ষেত্রে আমি সংস্কার নিয়ে কথা বলছি আর কি। যাই হোক, এখন ব্যাপারটা হচ্ছে যে জুলাই আন্দোলনটারই আপনি যদি চিন্তা করেন কেন আন্দোলনটা হয়েছে, এটা অনেকবারই এই পডকাস্টে আলোচনা করা হয়েছে। এটা হচ্ছে মানুষের আসলে আকাঙ্ক্ষাগুলো পূরণ হয় নাই আর কি, বা মানুষের অনেক আকাঙ্ক্ষা রয়ে গেছিল যেখান থেকে আসলে জুলাই আন্দোলন, এবং এর পরবর্তীতে হয়তো অনেক আন্দোলন হইতে পারে যদি আমাদের এই যে জনগণের আকাঙ্ক্ষাগুলো পূরণ না হয়। সো এই যে জনগণের আকাঙ্ক্ষাগুলো পূরণ করার জন্য যে ব্যবস্থাগুলো, যে ইনিশিয়েটিভগুলো, এটাই আসলে জুলাই সনদের মাধ্যমে কিন্তু আস্তে আস্তে শুরু হবে। জুলাই সনদ হচ্ছে আমাদের একটা রোল ম্যাপ দিবে। আমি যদি আমার শিক্ষকতায় বাসায় বলি যে জুলাই সনদ হচ্ছে আমাদের একটা রুলস দিবে আর কি, হ্যাঁ, সূত্রগুলা দিয়ে দিবে। এই সূত্রগুলোর উপর ভিত্তি করে দেন আমরা ভবিষ্যতে বাকি জায়গাগুলোতে ইমপ্লিমেন্ট করতে পারবো। এই সূত্রগুলোর উপর ভিত্তি করে আমরা বাকি জায়গাগুলোতে হচ্ছে কিভাবে প্রয়োগ করব, কোন জিনিসগুলো আসবে। সো এই ব্যাপারটাই আসলে জুলাই সনদ, আমি যদি আমার বাসায় বলি আর কি। তো এই জুলাই সনদের অবশ্যই দরকার আছে। জুলাই সনদে অবশ্যই জনগণের আকাঙ্ক্ষা পূরণ হইতেছে কিনা এই জিনিসগুলোর বিচার বিবেচনা দরকার আছে। এবং সব দল মত নির্বিশেষে, যেহেতু জুলাই সনদের আসলে ঐক্যমত কমিটি আছে এখানে, তো এইখানে যেই জিনিসগুলো আসলে ঐক্যমত প্রাপ্ত হইতেছে ওই জিনিসগুলোতে হাইলাইট করা, এবং যেই জিনিসগুলো হচ্ছে ঐক্যমত প্রাপ্ত হইতেছে না, এখনো তো সময় আছে, সেই সময়ের পূর্বে অন্তত যতটুকু পারা যায় ঐক্যমতে নিয়ে আসা, যাতে জনগণের যে আকাঙ্ক্ষাগুলো আছে এগুলো যাতে পূরণ হয়ে যায়। আমরা অনেক ক্ষেত্রে অনেক দলও এখানে আছে যারা আসলে এই ঐক্যমত কমিটিতে আছে, যারা হয়তো সুযোগ পাইলে তারাও স্বৈরাচার হইতো।
কিন্তু এই যে স্বৈরাচারী মনোবাসনার যে জায়গাগুলো আছে, এই জায়গাগুলো যাতে ভবিষ্যতে ক্রিয়েট হইতে না পারে, এমন কিছু পরিবর্তন করে না আসা, করে করে দেওয়া, যেটা আসলে যাতে এমন হয় যে আর কোনো স্বৈরশাসক যে বাংলাদেশের জমিনে না আসে, তাদের এই পদগুলা বন্ধ করে দেওয়া আর কি। হ্যাঁ, এটা জনগণের আকাঙ্ক্ষা পূরণের জন্য এই জিনিসগুলো বন্ধ করে দেওয়া। তাইলে হচ্ছে কি হবে, যে যে দলগুলাই আসুক বা যে যারাই রাষ্ট্র ক্ষমতায় আসুক, তারা হয়তো জানবে যে তার কি করা, তার কি করণীয়, তার জবাবদিহিতার জায়গাটা কোন জায়গায়। তো জবাবদিহিতা যদি আমরা রাষ্ট্রপ্রধান থেকে ইনশিওর করতে না পারি, হ্যাঁ, তার যদি জবাবদিহিতার জায়গা না থাকে, তাইলে আসলে আলটিমেটলি কোনো চাহিদা আসলে পূরণ হবে না। আপনি জাস্ট রাষ্ট্রপ্রধানদের জবাবদিহিতার কথা বললেন, কিন্তু রাষ্ট্রের যে বিভিন্ন উইংগুলো আছে এগুলা জবাবদিহিতার কথা না বললেন, তাহলে কিন্তু আরো বেশি অসুবিধা হয়ে যাবে। আপনি যত রাষ্ট্রের প্রশাসন পরিচালনায় যত উইংগুলো আছে, প্রশাসনিক কর্মকর্তা যারা আছে, সবারই আসলে একটা জবাবদিহিতার আন্ডারে নিয়ে আসতে হবে। তাদের জবাবদিহিতা কাদের কাছে করতে হবে, ওই বডিটার স্ট্রং করতে হবে। যখন দুর্নীতি কেন বাংলাদেশ থেকে চলে যায় না, তার কারণ হচ্ছে যে যারা দুর্নীতি করে তার কাজের কতটা প্যারামিটার নির্ধারণ করা হয়, তার কাজটা কতটা, সে কি কি কাজ করতেছে, তার যে খারাপ কাজের জন্য তারা কতটা শাসিত করা হয়েছে, ভালো কাজে কতটা পুরস্কার করা হয়েছে। এই জিনিসগুলো যখন একদম আমল থেকে আসবে না, তো তখন থেকে আপনি একটা চেঞ্জ পাবেন আর কি। সো জুলাই সনদের, আমার বাসার মধ্যে জুলাই সনদের প্রয়োজন আছে। এটা একটা ইনিশিয়েটিভ, যার ফলবর্তীতে হয়তো আরো পরিবর্তন আসবে আমাদের সংবিধান। সম্পূর্ণ আগের সংবিধান একবার যে বাদ দেওয়া লাগবে এমন প্রয়োজন পড়ে না। হ্যাঁ, অনেক জিনিসই হয়তো ইনক্লুড করা লাগতে পারে, অনেক জিনিস এক্সক্লুড করা লাগতে পারে। হ্যাঁ, এটা হচ্ছে যুগের সাথে মানুষের আকাঙ্ক্ষা পূরণের জন্য করার প্রয়োজন পড়বে আর কি। না, একটা জিনিস আমি অ্যাড করতে চাই, সেটা হচ্ছে যে একটা দেখবেন যে একটা ল আছে, এটা লটাকে কি বলে আমার এখন মনে নাই, যে 80% কাজ আসলে 20% টাইমে করা যায়, এবং বাকি যে 20% কাজ এটা করতে 80% সময় লাগে। সো আমরা যদি আসলে আমাদের সকল সবাই যদি আমাদের সকল যে আপনার বিভিন্ন যে লোভ লালসার যে আপনার হাতছানি এবং বিভিন্ন যে প্রতারণা এবং ষড়যন্ত্রের যে আসলে বিষয়গুলো আছে, এগুলোকে সামলে নিজেদের নফস নফস যেটাকে বলে সেগুলোকে সামলে যদি আমরা আসলে সবাই যদি ঐক্যবদ্ধ হয়ে যদি কাজ করি, আমি মনে করি যে যে অনেক দূর যেরকম মনে হচ্ছে যে ন্যূনতম আপনার জনগণের মুক্তি, ন্যূনতম আসলে রাষ্ট্রের মালিকানা, রাষ্ট্রকে জবাবদিহি করা, আমার মনে হয় যে আসলেই আমরা খুব অল্প সময়ে অনেক সিগনিফিক্যান্ট ইমপ্রুভমেন্ট আসলে আমরা নিশ্চয়ই করে ফেলতে পারবো। লাস্ট মাইল গুলো নিশ্চয়ই অনেক দীর্ঘ হবে, কিন্তু মেজর মানে মানে মৌলিক জায়গাগুলোর একটা বড় প্রোগ্রেস খুব অল্প সময়ের মধ্যে। এবং আমি খুবই বিশ্বাস করি যদি আমরা আসলেই 2টা বছর আসলে কাজ করে যাই রাষ্ট্রের, আমাদের নাগরিকদের পক্ষে আমরা সবকিছু বাদ দিয়ে শুধুমাত্র সামনে আমাদের জনগণকে রেখে যদি আমরা 2টা বছর আসলে কাজ করে যাই, আমি নিশ্চিত যে আমরা অনেকগুলো পাপ থেকে এই দেশকে, এই রাষ্ট্রকে, এই রাষ্ট্র কাঠামোকে আমরা নিশ্চয়ই মুক্ত করতে পারবো ইনশাআল্লাহ। ইনশাল্লাহ। চমৎকার বলেছেন দিদার ভাই। আজাদ ভাই, আপনার কোন কনক্লুডিং রিমার্কস? আমার কনক্লুডিং রিমার্কসটা হচ্ছে এটাই, যেটা হচ্ছে যে রাষ্ট্র দিন শেষে কিন্তু সমাজের যে প্ল্যাটফর্ম সেটার উপর বসে থাকে, ঠিক আছে? তো আলটিমেটলি আমাদেরকে একটা গণতান্ত্রিক বিপ্লব করতে হলে একটা সামাজিক বিপ্লব করতেই হবে। তার মানে হচ্ছে আমাদেরকে আসলে এই যে নাগরিকের অধিকার, তার দায়িত্ব, তার কর্তব্য, তার অ্যাবিলিটি অফ সেলফ গভর্নেন্স, এই স্পিরিটটা, এটা কিন্তু আসলে একদম প্রান্তিক মানুষের কাছ পর্যন্ত নিয়ে যাইতে হবে। সো সেটা কিন্তু একটা লম্বা লম্বা সময়ের ব্যাপার, ওটা খুবই রেগুলার করতে হবে। তার মানে কি আমাদের আসলে আমাদের দেশে, আমাদের সমাজে এই আলোচনাগুলোকে সবসময় জারি রাখতে হবে। তাহলে আসলে যে আমাদের সমাজের যে সমাজকে আমরা বারবার, কারণ আমি যদি সমাজ যদি তৈরি করতে না পারি, সামাজিক ইনস্টিটিউশন গুলো যদি তৈরি না হয়, আমি শক্তিশালী রাষ্ট্রীয় ইনস্টিটিউশন গুলা তৈরি করলেও কোনোদিন আসলে লিবার্টিকে টিকায় রাখতে পারবো না। সো আমার কথাটা হচ্ছে যে আমরা এই তার মানে হচ্ছে রাষ্ট্রে যদি যে পরিবর্তনগুলো আমার পছন্দ মতো হোক বা না হোক, আমার চারপাশের যে পরিবর্তনগুলো সেগুলো করার দায়িত্ব কর্তব্য কিন্তু আমাদের মাঝখানে আছে। সো আমরা সবাই এইসব জায়গাতে কন্ট্রিবিউট করতে পারি। সো এইসব জায়গায় আমরা পড়বো, লিখবো, জানবো, এটাই আমার আকাঙ্ক্ষা থাকবে। আর আজাদ ভাই যেহেতু বলছিল যে সমাজ এবং সমাজের মধ্যে যে একটা দীর্ঘমেয়াদী পরিবর্তনের কথা, সে ব্যাপারে আমাদের দি পালস অফ বাংলাদেশ চ্যানেলে আরেকটি ভিডিও রয়েছে যেখানে আজওয়াদ ভাই আলোচনা করেছেন, আজওয়াদ ভাই এবং তৌকির চৌধুরী ভাই, সমাজ মনন এবং বুদ্ধিবৃত্তির বিপ্লব। প্রিয় দর্শক, আশা করি সেই ভিডিওটা আপনারা দেখবেন। আশা করি এটার লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া থাকবে।
আলামিন ভাই, আপনার যদি কোনো কনক্লুডিং রিমার্কস থাকে। আমি যেটা বলতে চাই এটা হচ্ছে যে আমাদের সরকার হয়তো আপনারে গঠনতন্ত্র দিতে পারে, কিন্তু পালনটা আসলে জনগণে করতে হবে। সো জনগণের যেহেতু এই জিনিসগুলা পালন করতে হবে, সো জনগণকে আসলে আরও বেশি সতর্ক করতে হবে। অনেক জিনিস, অনেক নিয়ম হয়তো আমাদের ভালো নাও লাগতে পারে। যেমন অ্যাজ এ এক্সাম্পল আমি যদি বলি, ধরেন আমার শহরে অনেক বেশি ট্রাফিক জ্যাম হয়। সো সরকার নির্ধারণ করে দিল যে আমি এই নির্দিষ্ট এরিয়ার বাইরে পার্কিং করতে পারবো না। কিন্তু আমার এটা ভাল লাগতেছে না। আমার ভালো লাগতেছে যে আমি যে জায়গায় শপিং করব ওই জায়গার সামনেই নিয়ে গাড়িটা রাখবো, তাহলে আমার হয়তো পরিশ্রমটা কম হবে। কিন্তু সেক্ষেত্রে হচ্ছে কি যে আমার আসলে সামষ্টিক চিন্তা করতে হবে যে আসলে আমি যে গাড়িটা রাস্তার মধ্যে পার্কিং করে যাব সেজন্য আসলে অন্য কোনো মানুষের কোনো ক্ষতি হবে কিনা। এই যে অন্য মানুষের কথা চিন্তা করা, শুধু আমার কথা চিন্তা না করা, এই জিনিসটা আসলে প্রতিনিয়ত আমাদের হচ্ছে জনগণের সামনে পৌঁছানোর মতো ব্যবস্থা থাকতে হবে। আমরা সবাই জানি এবং সব মুসলিমরা জানে যে আমাদের 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। তাহলে কেন আমাদের প্রত্যেকবার জুম্মার সময় বলেন বা প্রতিনিয়ত বাবা মারা 5 ওয়াক্ত নামাজের কথা স্মরণ করিয়ে দেন? জিনিসগুলো তো আমাদের জানা, এই কাজটা করা লাগবে, এই কাজটা করা লাগবে না, এই জিনিসগুলো আমাদের জানা, সব জিনিসই জানা, কিন্তু বারবার রিমাইন্ড করে দেওয়ার প্রয়োজন পড়ে কেন? আসলে আমরা জানা থাকলেও অবচেতন মনে কিন্তু আমরা জিনিসগুলো মানি না বা সামহাও আমরা আনকনসিয়াস থাকি। সো এই জিনিসগুলো যাতে বারবার স্মরণ করানো হয় যে নাগরিকের দায়িত্ব কি, নাগরিকের কর্তব্য কি, তুমি কি শুধু নিজের কথা ভাববা নাকি আসলে অপরের ভালোর কথাও চিন্তা করবা। তখন আসলে কি যে আপনি রোড লেভেল থেকে পরিবর্তনটা নিয়ে আসবেন। আপনি হয়তো মারধর করতে পারবেন পুলিশ লাগাইয়া, কিন্তু আলটিমেটলি খুব যে একটা সন্তুষ্টি আনতে পারবেন এমন না। সেক্ষেত্রে হচ্ছে কি জনগণের যে জায়গাটা, এই জায়গায় সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে জনগণকে ইন্সপায়ার করতে হবে কোন জিনিসগুলো করা উচিত, কোন জিনিসগুলো করা উচিত না, এই জিনিসগুলো জানাইতে হবে। অনেক মানুষ হয়তো জানেই না যে তার কি করা উচিত, তার কি করা উচিত না। হ্যাঁ, আমাদের শিক্ষা প্রতিষ্ঠান এমন না যে ওই যে জুলাই সনদের মতো আপনার লিস্ট প্রদান করে দিবে যে এই জিনিসগুলো করা লাগবে, এই জিনিস করা লাগবে না। অনেকে হয়তো বিবেক বুদ্ধি দিয়ে, আমরা যেহেতু মানুষ বিবেক বুদ্ধি দিয়ে চিন্তা করে অনেক জিনিস করি বা অনেক জিনিস করা থেকে বিরত থাকি, কিন্তু কয়জন মানুষ সেটা চিন্তা করতেছে বা কয়জন মানুষ চিন্তা করে সেই জিনিসগুলো বের করতেছে যে কোনটা ভালো কোনটা খারাপ। ধরেন আমরা একটা প্লাস্টিকের বা পটেটো চিপসের প্যাকেট নিয়ে হাঁটতেছি, আমি জানি হয়তো এখানে একটা নির্দিষ্ট জায়গায় ফালাইতে হবে, অনেকে তো এইটাও জানে না যে নির্দিষ্ট জায়গায় ফালাইতে হবে। সে গ্রাম থেকে উঠে আসছে, সে রাস্তা যেই জায়গা পাবে ওই জায়গায় ফালাই দিবে। সো এই যে তারা একটা নির্দিষ্ট জায়গায় ফালাইতে হবে, এই জিনিসটা কিন্তু তারা জানাইতে হবে। সো জনগণের করণীয় কি, রাষ্ট্রের করণীয় কি, রাষ্ট্রপ্রধানদের করণীয় কি, এই জিনিসগুলো আসলে নির্দিষ্ট করে দেওয়া বা নির্দিষ্ট করে না দিলে অন্তত তাদেরকে জানাই দেওয়া যে এই জিনিসগুলো করা, তাইলে আমার মনে হয় যে সকল পর্যায় থেকে একটা ভালো একটা সাড়া পাওয়া যায়। আর সেকেন্ড হচ্ছে বাংলাদেশের প্রধান শত্রু আসলে দুর্নীতি। আমরা দুর্নীতিপ্রবণ একটা কান্ট্রিতে থাকি যেখানে বেশিরভাগ মানুষই আসলে সরকারি জব বলেন বা যে জায়গায় বলেন দুর্নীতিতে আপনার জড়িত আর কি। দুর্নীতির জিনিসটা এমনভাবে ঢুকছে যে তাদের আপনি নীতি নৈতিকতা দিয়ে বুঝাইতে পারবেন না। আমি আমার স্টুডেন্টদের বা ক্লাসে প্রায়ই বলি আসলে এই যে দেশের ক্ষতি কারা করতেছে সবচেয়ে বেশি? যারা নিরক্ষর মানুষ, ডাকাতি যারা করে, চুরি যারা করে, তারা সবচেয়ে বড় ক্ষতিটা করতেছে, নাকি আসলে যারা খুব বেশি শিক্ষিত মানুষ, যারা অনেক জিনিস জানে, তারা বড় ক্ষতিটা করতেছে? আসলে বড় ক্ষতিটা তারাই করতেছে যারা অনেক বেশি জানে। তাদের ক্ষতির পরিমাণটা হয়তো আপনি অনেক বেশি, যেটা আসলে চোর ডাকাত আজীবন চুরি করে ওই ক্ষতিটা করতে পারবে না। যেটা আমরা বিগত সরকারের আমলে দেখছি, এক একটা মন্ত্রী, এক একটা হচ্ছে এমপি কি পরিমাণ টাকা বাংলাদেশ থেকে আত্মসাৎ করে নিয়ে গেছে। আপনার একটা চোর, একটা ডাকাতকে আজীবন সে চুরি ডাকাতি করে ওই পরিমাণ ক্ষতি করতে পারবে রাষ্ট্রের, জীবনে করতে পারবে না। সো আলটিমেটলি হচ্ছে কি যে এই জিনিসগুলো রোধ করতে গেলে আপনার অনেক ক্ষেত্রে নীতি নৈতিকতা দিয়েও আপনি পারবেন না, আপনার ওই জায়গায় স্ট্রিক্ট রুলস থাকে না। আপনি দুর্নীতি কমিশনটারে এমন ভাবে নিয়ে আসতে হবে যে সে ভাই কাজ করতে যাতে বাধ্য হয় এবং তারেও যাতে রেগুলেশন করতে পারে এমন কোন একটা বই করতে হবে। তাইলে কি হবে যে দুর্নীতিটা অনেকাংশে হয়তো কমায় নিয়ে আসা যাবে, তাদেরকে হচ্ছে হয়তো ধরা পাকড়া করা যাবে আর কি যারা দুর্নীতিতে আছে। ধন্যবাদ আলামিন ভাই। প্রিয় দর্শক, আজ আমাদের সঙ্গে 3 জন অতিথি ছিলেন। 3 জন অতিথিদের সাথে আমরা কথা বলেছি বাংলাদেশের রাষ্ট্র সংস্কারের দরকার কি, রাষ্ট্র সংস্কার বলতে তারা কি বুঝেন। আমরা আলোচনা করেছি জুলাই ঘোষণাপত্র নিয়ে এবং আমরা আলোচনা করেছি জুলাই সনদ নিয়ে। জুলাই সনদ নিয়ে হয়তো আমরা আরো দীর্ঘ এপিসোড করব। প্রিয় দর্শক, দি পালস অফ বাংলাদেশ চ্যানেলের আজকের পডকাস্টে শেষ করছি এখানেই। আজ আড্ডা এবং তর্কের মাধ্যমে আমরা জানার চেষ্টা করলাম নতুন বাংলাদেশ এবং নতুন বাংলাদেশের মানুষের পালস, কারণ আমরা দি পালস অফ বাংলাদেশ। এরকম আরো আয়োজন নিয়ে প্রতি সপ্তাহে আবারও হাজির হব বিভিন্ন আমন্ত্রিত অতিথি নিয়ে। সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন। কমেন্ট করে আপনাদের মতামত জানাতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।
ধন্যবাদ।